আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ, সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আমরা আমাদের আজকের ইএফটির ইউনিট 1 লেসন 1 শুরু করতে যাচ্ছি। সো সব মিলে আমাকে একটু শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি একটু জানাবা। আমি একটু আমার এন্ডেও চেক করে নিচ্ছি যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। তোমরা একটু তোমাদের এন্ড থেকে আমাকে জানাবা যে সব কিছু ক্লিয়ার কিনা। ওকে, আচ্ছা ওকে। আমি আমি চেক করছি আমার এন্ডে যে সব কিছু ক্লিয়ার কিনা। তোমরা একটু তোমাদের এন্ড থেকে আমাকে একটু কনফার্ম করো যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। যদি সব কিছু ক্লিয়ার থাকে আমরা পরে চলে যাবো ইনশাআল্লাহ। সো আমাদের বেসিক যে চিন্তাটা থাকবে সেটা হচ্ছে একাডেমিক থেকে আমরা অ্যাডমিশনকে কীভাবে ক্র্যাক করতে পারি এই জিনিসটাকে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। ফার্স্ট পেপার অ্যাডমিশনের জন্য কতটুকু জরুরি সেটাও আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো ক্লাসগুলো আমরা এমনভাবে করবো, তোমরা অবশ্যই তোমাদের বই সাথে রাখবা, তোমাদের নোট কপি সাথে রাখবা ইনশাআল্লাহ। ওকে, আমার এন্ডে ফেসবুকে সব কিছু ঠিকঠাক আছে। সো তোমরা যেটা করবা যে অবশ্যই তোমাদের ফার্স্ট পেপার বইটাকে সাথে রাখবা, একটা নোট খাতা রেডি রাখবা। তোমাদেরকে আমি বলেছি যে 3টা নোট খাতা বানাইতে অলরেডি, অর্থাৎ ফার্স্ট পেপারের জন্য একটা, সেকেন্ড পেপারের জন্য একটা, আর হচ্ছে রিটেনের জন্য একটা। সো সেকেন্ড পেপারের কোর্স যারা নিচ্ছ তাদের সেকেন্ড পেপারের নোটটাও রেডি হয়ে যাবে। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটার সাথে আমরা রিটেন কোর্সটাকে অ্যাড করে দিচ্ছি। সো রিটেনের জন্য আলাদা প্রেশার নেওয়া তোমাদের দরকার নাই, এই কোর্সে রিটেন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সো রিটেনের জন্য আলাদা একটা নোট খাতা রাখবার, ফার্স্ট পেপার আলাদা, সেকেন্ড পেপার আলাদা। ওকে, সো আমরা একটু দেখবো যে ফার্স্ট পেপারে আমরা রেডি রাখবো। ওকে, ঠিক আছে, সাউন্ড ঠিকঠাক। সো ফার্স্ট পেপারে আমরা আজকে আমাদের যে ইউনিটটা আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে ইউনিট 1। ইউনিট 1-এর লেসন 2 এবং 1 এই দুইটা ইউনিট পড়বো আমরা। প্রথমেই চলে যাই আমরা আলোচনায় এবং কীভাবে পড়বো সেটাও করি। প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে প্যারাস্টেল। আমরা যেটা করব প্রত্যেকটা লেসন, আমি প্রথম ক্লাস যেহেতু আমি একটু তোমাদেরকে বুঝাই নিই যে আমরা ক্লাসগুলোকে ঠিক কীভাবে কন্ডাক্ট করব। আমাদের টার্গেট থাকবে যে প্রত্যেকটা লেসনকে প্রথম আমরা A to Z ট্রান্সলেশন পড়ব। ট্রান্সলেশনের মধ্যে আমরা ইন্টিগ্রেটেড গ্রামারগুলোকে ধরার চেষ্টা করব। তোমরা তোমাদের বইয়ের শুরুতে তোমাদের বইয়ের কীভাবে পড়তে হয় সেটা একটা ভিডিও আমি অলরেডি দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। সেখানে আমরা বলেছি যে বইয়ের ভেতরে আমরা টেক্সটের মধ্যে ভোক্যাবস পাবো, তারপরে হচ্ছে গ্রামার পাবো, ইনফরমেশন পাবো যেগুলো ইউনিভার্সিটিতেও আসে। একাডেমিকে তো আসবেই, তোমাদের ফাইনালে তো একটা মার্কস থাকেই, শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন, ফ্লো চার্ট, অন্যান্য। এর বাইরেও দেখবো যে আমরা অনেক কিছু থাকবে, সেটা আমরা প্যাসেজ থেকে প্রত্যেকটা প্যাসেজকে ধরবো প্রথমে। এরপর আমরা যাবো হচ্ছে একাডেমিক পড়াশোনা। একাডেমিতে আমাদের এমসিকিউ থাকে, শর্ট কোশ্চেন থাকে, ফ্লো চার্ট থাকে, সামারি রাইটিং থাকে। এখন এমসিকিউ আর শর্ট কোশ্চেন একটা প্যাসেজ থেকে আসে, সামারি এবং কি বলে এটাকে ফ্লো চার্ট আরও আলাদা দুইটা প্যাসেজ থেকে আসে। কোনটা কোন প্যাসেজ থেকে আসবে আমরা তো জানি না, এই জন্য আমরা যেটা করব প্রত্যেকটা প্যাসেজকেই আমরা এমসিকিউ এবং শর্ট কোশ্চেন পড়বো, পাশাপাশি আমরা ফ্লো চার্ট পড়বো এবং সামারির রাইটিংটাও আমরা দেখবো। সো ওইভাবে আমরা দেখে দেবো যে কয় ধরনের হইতে পারে, কি কি হইতে পারে। আশা করি যে সব কিছু এখানে দেয়া আছে, এগুলো আমরা দিয়ে যাব। দেন আমরা আরেকটা লেসনে চলে যাব, যে লেসন আবার একইভাবে আমরা প্রথমে হচ্ছে লেসন 2-তে যাব। প্রত্যেকটা ইউনিটে আমরা যখন ধরবো তখন আমরা আবার প্যাসেজটা পড়বো। প্যাসেজের পরে যে আমরা হচ্ছে আবার কি করব, একইভাবে একাডেমিকের ফ্লো চার্ট, সামারি, শর্ট কোশ্চেন, এমসিকিউ এগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করব। সো আইডিয়াটা মোটামুটি ক্লিয়ার। চলো তাহলে আমরা হচ্ছে আচ্ছা ওকে, চলো তাহলে আমরা শুরু করি। ওকে, সো একদম প্রথম থেকে শুরু করতেছি। চলো, আসো। প্যারাস্টেল রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা ট্রান্সলেট করেছেন হচ্ছে কায়সার হক। ট্রান্সলেটের আগে যে নামটা ছিল সেটা হচ্ছে তোতা কাহিনী। তোমরা চাইলে বাংলা এটা পড়ে নিতে পারবা, তোতা কাহিনী। তোতা কাহিনী নামে একটা গল্প, ছোট গল্প রবীন্দ্রনাথ লিখেছেন, সেটারই ইংরেজি ট্রান্সলেটেড ভার্সনটা হচ্ছে আমরা এখন পড়বো ইনশাআল্লাহ। চলো। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ পোয়েট। যখনই মনে রাখবা গ্রামারের ক্লাসে আমরা পড়াবো, বা ছোটোবেলা থেকে তোমরা মোটামুটি তো 10 ক্লাস গ্রামার পড়ে আসছো, মানে ক্লাস 10 পর্যন্ত পড়ে আসছো, ইন্টারমিডিয়েটেও পড়তেছো ইনশাআল্লাহ, হ্যাঁ, মানে আর লম্বা সময় পড়বা।
আমরা আমাদের লব্ধ জ্ঞান থেকে জানি যখনই ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স এই ধরনের কথাগুলো থাকবে, তখনই তারপরে যে ভার্বটা বসবে ওই বাক্যে সেটা হচ্ছে ভার্ব টু বসবে, অর্থাৎ পাস্টে বসবে। তাহলে ওয়ান্স দেয়ার লিভড আ বার্ড, একটা পাখি সেখানে বসবাস করতো। ইট ওয়াজ আনলেটারেট, আমরা জানি বি ভার্বের পর সাধারণত এই নোটগুলো ছোট ছোট করে নোটগুলো রাখবে, যে ওয়াজ, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। আমরা জানি সাধারণত বি ভার্বের পরে কেউ যদি আসে সে অ্যাডজেক্টিভ বসে, বি ভার্বের পরে যদি কোনো পার্টিসিপল স্পিচ বসে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বসে। তো এই জন্য আমরা দেখবো যে হি ইজ ফাইন, হি ইজ ইল, হি ইজ ওকে, হি ইজ নাইস, হি ইজ হ্যান্ডসাম, এই ধরনের যে দ্য বয় ইজ ব্রিলিয়ান্ট, এই যে ইজের পরে যদি কোনো ওয়ার্ড বসতেছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বসতেছে। এখন দেখো পরে যে ওয়ার্ডটা আছে আনলেটার্ড, সে অশিক্ষিত, মানে পাখিটা ছিল অশিক্ষিত, তার মানে মূর্খ, সে কিছুই পারতো না। তাহলে এটা আর কি কি হইতে পারে, আমরা একটা বা দুইটা করে হচ্ছে কি করব, সিনোনিম লিখে রাখার চেষ্টা করব। আনএডুকেটেড, যখন কেউ এডুকেটেড না থাকে তখন তাকে আনলিটারেট বলা হয়, অথবা ইলিটারেট, ইলিটারেসি যার আছে, হ্যাঁ ইলিটারেট বানান একটু চেক করে নিবা, ঠিক আছে। ইলিটারেট তাকে আমরা কি বলি, অশিক্ষিত বা মূর্খ, এই নামে ডাকি। আচ্ছা, ইট স্যাং বাট কুড নট রিসাইট আ ওয়ার্ড অফ স্ক্রিপচার। গ্রামার ক্লাসের নিয়ম অনুযায়ী আমরা শিখেছি যে এই ক্লাসটা, এই যে বাক্যটা বাট যুক্ত আছে, ইট স্যাং, এইখানে একটা ফ্রেজ ক্লজ, এবং কুড নট রিসাইট আ ওয়ার্ড অফ স্ক্রিপচার এইটুকু আরেকটা ক্লজ। বাট যুক্ত বাক্য কম্পাউন্ড সেন্টেন্স হয়। কোন ধরনের সেন্টেন্স হয়, কম্পাউন্ড সেন্টেন্স হয়। বাট যুক্ত বাক্য সবসময় আমরা দেখবো যে কম্পাউন্ড সেন্টেন্স হবে। তাইলে তোমাকে যদি এখন এখান থেকে সিম্পলে যাইতে হয় তাহলে কি করতে হবে, দুইটা ক্লজ মেকারের মধ্যে যে ফাইনাইট ভার্ব আছে দুইটা, সেখান থেকে একটাকে বাদ করে দিতে হবে, আরেকটাকে রাখতে হবে। অ্যাডমিশনে প্রচুর বাক্য আসে যেগুলো ট্রান্সফরমেশন সেন্টেন্সের জায়গা থেকে আসে, সেইখানে আমরা দেখি যে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল বা কমপ্লেক্সের নিয়মটাই বেশি থাকে। সো তোমাদের ফাইনালেও আসবে, অ্যাডমিশনেও আসবে। সো কেন আমরা টেক্সট থেকে এই জিনিসগুলোকে দেখবো না, যে বাট যুক্ত বা কিড স্যাং বাট কুড নট রিসাইট, তাহলে এখানে আমরা করতে পারি, যদি কমপ্লেক্স করতে বলে আমাদেরকে কি করব, বাট থাকলে দো অলদো ব্যবহার করা যায়, অলদো ইট স্যাং কুড নট রিসাইট, ব্যাস। আর যদি করি সিম্পল সেন্টেন্সে যাই, তাহলে আমাকে এখান থেকে স্যাং বা রিসাইট যে কোনো একটা ভার্বকে নষ্ট করে ফেলতে হবে, নন ফাইনাইট করতে হবে। তাহলে আমরা যদি স্যাংকে করি, ডিসপাইট সিঙ্গিং, ইনস্পাইট অফ সিঙ্গিং, তাহলে সিঙ্গিং দিলে ভার্ব 4 এটা আইএনজি হয়ে যাচ্ছে, উইদাউট এনি অক্সিলারি, এটা নন ফাইনাইট থাকতেছে। সো উইদাউট সিঙ্গিং ইট কুড, মানে ডিসপাইট সিঙ্গিং ইট কুড নট রিসাইট আ ওয়ার্ড অফ স্ক্রিপচার, মানে আমার কথা বুঝতে পারতেছে নিশ্চয়ই। সো এইভাবে আমাদেরকে টেক্সটকে ফলো করতে হবে, যে কীভাবে আমরা একটা বাক্যকে পিক করবো, সেখান থেকে আরেকটা বাক্যে ট্রান্সফর্ম করবো কীভাবে। তাহলে আর তোমার গ্রামারে যে গ্রামার মুখস্থ করতে হবে না, কারণ বইয়ের শুরুতেই ফার্স্ট পেজে দেখবা বলা আছে যে এই বইটা তোমার সাথে কমিউনিকেট করতে চায়, এই বইটা তোমাকে কমিউনিকেশন শিখাইতে চায়, এবং তার ভিত্তিতে এই বই তোমাকে কি করবে, আস্তে ধীরে এই বই তোমাকে ইন্টিগ্রেটেড গ্রামারগুলোকে শেখাবে, এর ভেতরের ভোক্যাবসগুলোকে তোমার জানতে হবে, জানলে টানলে শব্দ এই দু একটাও থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, ইট হপড অ্যান্ড ইট ফ্লিউ বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার, তাহলে এটা হপড লাফালাফি করতো, ইট ফ্লিউ উড়ে বেড়াইতো, বাট ল্যাক কথাটা নাউন এবং ভার্ব দুইভাবেই বসতে পারে, দুইটাই ল্যাক, ঠিক আছে। ল্যাক যখন থাকবে তোমরা দেখবে যে ল্যাক অফ সামথিং, তখন ল্যাক বসে হচ্ছে নাউন হিসাবে, আর ল্যাকড ভার্ব টু থাকতেছে, হি ল্যাক্স ভার্বের সাথে এস বাই এস থাকতেছে, তখন আমরা দেখব যে সেটা হচ্ছে কি হিসাবে বসে, ভার্ব হিসাবে বসে। এখানে এটা ভার্ব টু হিসাবে আছে। ইট ল্যাকড অল দ্য সেন্স অফ ম্যানার, ল্যাকড মানে হচ্ছে যার কমতি থাকে, ঘাটতি থাকে, লেস হয় যেই জিনিস, লেসন থাকে যেই জিনিস, ঠিক আছে, এই জিনিসকে আমরা বলি হচ্ছে ল্যাক। ইট হপড অ্যান্ড ইট ফ্লিউ বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার, তার কোনো ভদ্রতা জ্ঞান ছিল না, সেন্স অফ ম্যানার মানে তার কোনো ভদ্রতা জ্ঞান ছিল না। আচ্ছা, দ্য কিং সেড সাচ বার্ড ইজ অফ নো ইউজ, এই ধরনের বার্ডের কোনো কাজ নাই। আচ্ছা, এই যে এখানে সেড ভার্ব টু, কিন্তু আমরা পরে দেখতেছি যে অন্য পাশে ভার্ব ওয়ান আছে, এখানে সেড ভার্ব টু, বাট এই পাশে আমরা দেখতেছি আবার যে ভার্ব ওয়ান আছে। এটা কিভাবে সম্ভব হয়, সম্ভব হয় যদি আমরা দেখি যে এইখানে যখন কমা এবং ইনভার্টেড কমা থাকতেছে, কারণ এই অংশটুকু, এই বাক্যটুকু এখন ডিরেক্ট কিং যেটা বলছে সেটাকে আমরা ডিরেক্ট ফর্মে রাখছি। সো যখন ডিরেক্ট ফর্মে থাকে তখন এটাকে আমরা বাক্যের ভেতরে কোনো চেঞ্জ করি না। যদি কমা ইনভার্টেড কমাকে আমি উঠায় দিই, এইখান থেকে যদি আমি কমা আর ইনভার্টেড কমাকে উঠায় দিই, তাইলে আমাকে চেঞ্জ করতে হবে দ্য কিং সেড দ্যাট সাচ আ বার্ড ওয়াজ অফ নো ইউজ। এইখানে আমাদের ন্যারেশন চেঞ্জ হবে, আমাদের ন্যারেশনের ক্লাসে আমরা সেগুলো দেখাইছি, ইনশাআল্লাহ তোমাদেরকে দেখাবো সামনে। ইয়েট ইট ডিফার্স
আচ্ছা, যেহেতু রাজাই বলতেছেন, এটা ভার্ব টু আর যাবে না, কারণ কোট অ্যান্ড কোট শেষ হয় না এখন, একদম এই জায়গায় এসে কোট অ্যান্ড কোট শেষ হচ্ছে, বা এই জায়গায় শেষ হচ্ছে কোট অ্যান্ড কোট। সো প্রত্যেকটা রাজা তখন যা যা বলতেছিল প্রেজেন্টেই থাকবে, কারণ রাজা ঠিক যেভাবে বসে হুবহু। ইয়েট ইট ডিফার্স ফ্রুট ফ্রম ফরেস্ট, বাগান থেকে, বন থেকে সে ফলগুলোকে খেয়ে ফেলে, হ্যাঁ। ব্রিংিং ডাউন দ্য প্রফিটস অফ ফ্রুটিয়ার্স, ফ্রুটিয়ার্স মানে হচ্ছে যারা ফল বিক্রেতা, ঠিক আছে, ফ্রুট সেলার, তাদের প্রফিটকে কমায় ফেলেন দ্য রয়্যাল মার্কেট, রাজ্যের যে বাজার সেই বাজারের রয়্যাল মার্কেটের ফলের দাম কমায় ফেলতেছে, ব্যবসায়ীদের লস হয়ে যাচ্ছে। হি সামন্ড দ্য মিনিস্টার অ্যান্ড কমান্ডেড এডুকেট দ্য বার্ড, এই ধরনের বাক্যগুলোকে আমরা সাধারণত কি বলি, ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য বলি, কারণ শুরুতেই কি আছে, ভার্ব আছে। যেই ধরনের বাক্য সাধারণত ভার্ব দিয়ে শুরু হয় সেগুলোকে আমরা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বলি, এগুলো দিয়ে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, রিকোয়েস্ট এগুলা বোঝায়। আচ্ছা, একটা বাক্য এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ড, সেটা হচ্ছে সামন্ড। সামন্ড এটাকে স্পেলিংয়ের জন্য রাখো। কাউকে সামন করা মানে হচ্ছে ডাক পাঠানো, আর ধরে নিয়ে আসো, আর তাড়াতাড়ি ডাকে কাজ করতে বলো, এই টাইপের। ঊর্ধ্বতন কর্মকর্তা যখন তার নিম্নস্থ কর্মকর্তাকে ডাকে তখন সেটা সামন্ড হয়। কল আউট, ঠিক আছে, অথবা ইন, দুইটাই বসতে পারে। কল আউট কাউকে ডেকে আনা, অথবা ইন, যেই নামেই দাও কোনো সমস্যা নেই। ওকে, আসো। The task of educating the bird fell on the king's nephew, his son's sister's son. তার বোনের ছেলের উপরে এই যে শিক্ষা দীক্ষায় পাখিটাকে শিক্ষিত করতে হবে, এই কাজটা বর্তাইছে কার উপরে, তার নেফিউর উপরে। আচ্ছা, এখন আসো এই বাক্যের সাবজেক্ট কোনটা? ফেলটা হচ্ছে ভার্ব, সেটা আমরা জানি। ফেল হচ্ছে ভার্ব টু, ফল থেকে ফেল হয়। ফল মানে কোনো জিনিস বর্তানো কারো উপর, হ্যাঁ, দায়িত্ব অর্পণ করা, ঠিক আছে। টু পুট রেসপন্সিবিলিটি, এইভাবে কাউকে দায়িত্ব অর্পিত করা, এই অর্থে এইখানে ব্যবহৃত হচ্ছে। টু পুট রেসপন্সিবিলিটি, কাউকে দায়িত্ব দেয়া, ফল, অথবা নর্মালি পতিত হওয়া, পড়ে যাওয়া, এই অর্থে ব্যবহৃত হয়। তাহলে ফল থেকে ফেল হয়েছে, যেহেতু ভার্ব টু, এখানে ভার্ব টু হিসাবে ব্যবহৃত হচ্ছে, কারণ পুরো স্টোরিটা ভার্ব টু আগে ছিল। আসো তাইলে, দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন দ্য কিংস, এই ফেল ভার্বের সাবজেক্ট কোনটা আমরা দেখব। এই পুরো অংশটাই, দ্য টাস্ক ফেল, কিসের টাস্ক, অফ এডুকেটিং দ্য বার্ড, এই পুরাটাই এখন সাবজেক্ট হিসাবে কাজ করতেছে। যে এইটা কোনটা, দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন দ্য কিংস নেফিউ, ঠিক আছে। তাহলে এই পুরাটা যেহেতু সাবজেক্ট হিসাবে কাজ করছে, আমরা গ্রামার ক্লাসে পড়ছি যখন নির্দিষ্ট কোনো অংশ বাক্যের যেখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, দেখো এখানে একটা নন ফাইনাইট ভার্ব আছে, এডুকেটিং, সো ফাইনাইট ভার্ব নাই। নির্দিষ্ট অংশে যদি ফাইনাইট ভার্ব না থাকে, সেই অংশটাকে আমরা হচ্ছে ফ্রেজ বলি। কি নামে ডাকি আমরা? সেটাকে ফ্রেজ নামে ডাকি। আর যদি ফাইনাইট ভার্ব পাওয়া যায়, সেটাকে আমরা হচ্ছে ক্লজ নামে ডাকি। সো যেহেতু এখানে ফাইনাইট ভার্ব নাই, একটাই আছে নন ফাইনাইট ভার্ব, সো এটা হচ্ছে একটা ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ? যখন এই যে এটা সাবজেক্ট হিসাবে কাজ করতেছে বাকি পুরাটা, এই সাবজেক্টকে আমরা, যেই সাবজেক্ট হিসাবে যখন কোনো ফ্রেজ কাজ করে তাকে আমরা নাউন ডাকি। তাহলে যদি কোনো ক্লজ থাকে যেটা সাবজেক্ট হিসাবে কাজ করবে তাকে আমরা নাউন ক্লজ বলি। যদি কোনো ফ্রেজ থাকে বাক্যে যে সাবজেক্টের মতো বা অবজেক্টের মতো কাজ করতেছে তাকে আমরা নাউন ফ্রেজ ডাকি। আর নর্মালি যখন কোনো নাউন শব্দ সাবজেক্টের মতো কাজ করে তখন আমরা তাকে নাউন ডাকি। যেমন ধরো দিস, এটা প্রোনাউন, অথবা কারো নাম, সেগুলো সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হইতে পারে। গ্রামার ক্লাসে আমরা এগুলো ডিটেলস পড়ছি প্রথম দুইটা ক্লাসে, তিনটা ক্লাসে। দ্য লার্নড ম্যান অফ দ্য কোর্ট ডেলিভারেড দ্য সং। আচ্ছা, এবার আসো, এই যে ম্যান কথাটা আমরা দেখতে পাচ্ছি লোকেদের বোঝাচ্ছে, এটা একটা নাউন। যে কোনো নাউনের আগে যখন ফাঁকা থাকে বা কোনো ওয়ার্ড বসাইতে হয়, সাধারণত আমরা দেখবো সেটা হচ্ছে মডিফায়ার হিসাবে বসে, নাউনকে যে মডিফাই করে। এটা যদি নাউন হয়, নাউনকে যে মডিফাই করে তাকে অ্যাডজেটিভ বলে। আর তার আগে একটা আর্টিকেল বসে বা ডিটারমিনার বসে। আমরা গ্রামার ক্লাসে এই নিয়মটাকে এইভাবে শিখি, DMN। কী হিসেবে শিখি? DMN, অর্থাৎ DMN মানে হচ্ছে আমরা দেখব এই যে নাউনের আগে একটা মডিফায়ার দুই রকম হয়। অ্যাডজেক্টিভ না ডিরেক্ট নাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ ছাড়া মানে নাউন বা প্রোনাউন ছাড়া দুনিয়ার সমস্ত কিছুকে যে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। এই দুটো হচ্ছে মডিফায়ার। এবং ডিটারমাইনার বসতে পারে, সেখানে A, N অথবা দি,
দিস দ্যাট যা যা আছে অন্যান্য প্রোনাউনগুলোও ডিটারমিনেট প্রোনাউনগুলোও বসতে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলোও বসতে পারে। সো এটা হচ্ছে গ্রামারের একটা রুলস যেটা তোমরা অ্যাডজেক্টিভের ক্লাসে গিয়ে শিখবা বা শেখানো হয়। বাট এটা এমন না যে অ্যাডজেক্টিভের ক্লাস কোথাও না করলে জীবনে কোনোদিন অ্যাডজেক্টিভের ক্লাসের আগে যদি তুমি মারা যাও তুমি কখনোই শিখতে পারবে না। ইটস নট লাইক ইট, ঠিক আছে? যে কোনো জায়গায় আমরা টেক্সটকে খুব বেশি গুরুত্ব দিব অ্যাডমিশনের জন্য। তোমাদেরকে আমি আমাদের ইয়াতে আমি তোমাদের কিছু অ্যাডমিশনের ফ্রি ক্লাস তোমাদের জন্য আমি রেখে দেবো, যেগুলো যেহেতু তোমরা আরেক বছরের মাথায় অ্যাডমিশন দিবা, মানে এখন থেকে শুরু করে সর্বোচ্চ আর 1 বছর সময় পাবা। সো ওই সময়গুলোতে তোমরা দেখবা যে অনেক বেশি প্রেশার খাই আমরা ইংরেজি নিয়ে, কারণ সব জায়গায় ইংরেজি আছে, মেডিকেলে গেলেও ইংরেজি আছে, ভার্সিটিতে গেলেও ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ারিং গেলেও ইংরেজি আছে, আর্টস কমার্স সব জায়গায় ইংরেজি আছে, প্রত্যেকটা জায়গায়। তো ইংরেজির কোনো বিকল্প নাই। তুমি চাইলে বায়োলজি ছেড়ে দিতে পারবা, ফিজিক্স ছেড়ে দিতে পারবা, সমাজবিজ্ঞান, ফিলোসফি অথবা যুক্তিবিদ্যা অথবা পরিণীতি অথবা ইকোনমিক্স, ভূগোল ছেড়ে দিতে পারবা, কিন্তু ইংরেজি ছাড়ার কোনো ওয়ে নাই, ঠিক আছে? আসো তাহলে ওই সময় আমরা দেখবো যে টেক্সট থেকে কী পরিমাণ প্রশ্ন ডিরেক্ট মেডিকেলে, ভার্সিটিতে, আর্টস কমার্সের জায়গা যেখানে যেয়ে থাকো সেখানে আসতেছে। সো এখান থেকে আমরা এখন থেকে এই প্রিপারেশনটাকে নিব যে আমরা আমাদের প্রিপারেশন ঠিকঠাক হচ্ছে। সো এই ডিএমএন মেথডটাকে আমরা শুধু যে গ্রামারের ক্লাসে আবদ্ধ রাখবো তাই না, যে কোনো জায়গায় আমরা শিখতে পারবো, টেক্সট থেকে শিখবো। They pondered the reason behind the ignorance of the creature in question. The creature মানে the bird, এই পাখির ইগনোরেন্সের পেছনে কারণটা কি, অশিক্ষা, কেন সে অশিক্ষিত, এই কারণটা তারা খুঁজতে থাকলো। তারা আসলো, রাজার ভাগ্নে তাদেরকে নিয়ে আসছে। দ্য কনক্লুশন, যেটা পরিসমাপ্তি হিসাবে আসলো, দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র অ্যান্ড টুইগস কুড নট হোল্ড মাচ নলেজ। আচ্ছা, তাহলে এখন আসো বাক্যের মূল অংশের জায়গা কোনটুকু? দ্য নেস্ট, বার্ডস নেস্ট, কুড নট হোল্ড মাচ নলেজ, এইটুকু হচ্ছে বাক্যের মূল অংশ। হ্যাঁ, বার্ডস নেস্ট কুড নট হোল্ড মাচ, মানে মাচ নলেজ, এইটুকু। তাহলে মাঝখানে যে হঠাৎ করে এই জিনিসটা মেড অফ স্ট্রজ অ্যান্ড উইক, এটা কি, এটা কি হিসাবে বসছে বাক্যে? এইটাকে আমরা দেখবো যে এই যে নেস্টকে মডিফাই করতেছে, কোন ধরনের খাঁচা, বার্ডের নেস্ট, কোন নেস্ট, কিভাবে বানানো, মেড অফ স্ট্র অ্যান্ড টুইগস। মাঝখানে এই মেডটা হচ্ছে ভার্ব 3 হুইচ ইজ নন ফাইনাইট ভার্ব। এটা একটা নন ফাইনাইট ভার্ব হওয়াতে এই অংশটুকু একটা ফ্রেজ হয়েছে। যেহেতু সে নেস্ট, এই যে একটা নাউন তাকে মডিফাই করছে, যখন কোনো নাউনকে কেউ মডিফাই করে, একটু আগে বলছি সে অ্যাডজেক্টিভ হয়। যে কোনো অ্যাডজেক্টিভ যদি ফ্রেজের কাজ করে, মানে ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়, তাহলে তাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি। একটু আগে আমরা পাইছিলাম নাউন ফ্রেজ, এখন আমরা পাচ্ছি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো আমরা এইগুলোকে যত বেশি জানবো, যত বেশি বুঝবো, আমরা দেখবো যে আমাদের অ্যাডমিশনের জন্য কিন্তু আমরা খুবই স্ট্রং ভিত্তি। অ্যাডমিশনের সময় যা পাগল হয়ে যাবে, ক্লজ কি, ফ্রেজ কি, মুখস্থ করো রে বাবা রে, এই রে সেই রে, হ্যাঁ, কোনো দরকার নাই। এই টেক্সটে প্রতিটা গল্পে গল্পে তুমি অ্যাডজেক্টিভ ফ্রেজ পাবা, নাউন ফ্রেজ পাবা, ক্লজ পাবা, ডিটারমাইনার পাবা, ইনভার্সনের নিয়ম পাবা, প্রোনাউনের নিয়ম পাবা। কেন তুমি শুধু শুধু গ্রামারের, মানে তোমার গ্রামারের কোর্স করারই দরকার নাই। ইনফ্যাক্ট মানে আমি মাঝে মাঝে বলি যে তোমরা গ্রামারের কোর্স করো না, যা জানো সেইটাই যদি শুধু টেক্সটের দিকে তাকাও তাহলে দেখবা খুব ইজিলি পারবা। মানে আমারই ব্যর্থতা হবে যদি তুমি আমার গ্রামার কোর্স করো, যে আমি তোমাকে ফার্স্ট পেপারে গ্রামার ঠিকঠাক বুঝাইতে পারি নাই। একান্ত প্রবলেম না থাকলে গ্রামারের কোর্স নিবা না। এটা হচ্ছে আমার নিজের চ্যালেঞ্জ, যে আমাদের বাচ্চাদেরকে আমরা গ্রামারের কোর্স নিতে উৎসাহিত করি। ইউটিউবে তুমি ফ্রি ক্লাস পেয়ে যাবা, এসে টেক্সট ভালো করে পড়বা। আচ্ছা, therefore the first thing needed was a proper cage। যেহেতু এই যে কি বলে এটাকে, খুব ভালো করে কেজটা এই জ্ঞান নিতে পারতেছে না, যেহেতু খড়কুটোয় বানানো, এই জন্য একটা বড় ভালো দেখে একটা খাঁচা লাগবে পাখির। এই এরকম একটা খাঁচা বানায় দিবে, ঠিক আছে? এটা খাঁচা দেখতে পাচ্ছ যে গ্রিল করা, এরকম একটা খাঁচা বানাইলে তাইলে বোধ হয় পাখিটার ইয়া হবে। সো পাখিটা অ্যাকচুয়ালি এখানে একটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা গল্পের মাঝামাঝি বা শেষ দিকে যে এটাকে রিভিল করবো যে এটা আসলে কী বুঝাইছে। ওকে, আসো। The royal scholars received handsome fees and happily went home। রয়্যাল স্কলার যারা এই গবেষণাটা করলো, তারা রিসিভড হ্যান্ডসাম ফিজ। এই যে ফিজ, এইখানে হচ্ছে নাউন, খেয়াল করো, ফিজ হচ্ছে নাউন। নাউনের আগে যতবার আমরা কোনো জিনিস ফাঁকা একটা শব্দ পাবো, সেইটাই আমরা দেখবো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এইটাই তোমাদের মডিফায়ারের ক্লাসে লাগবে, এটাই তোমাদের প্রোনাউন প্রেফারেন্সেও লাগবে, দেখবা, ঠিক আছে? তাহলে রিসিভড হ্যান্ডসাম ফিজ অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম, তারা বাড়ি চলে গেল। ওয়েন্ট হোম, ওয়েন্ট ভার্ব, তার আগে যেটা আছে ভার্বকে যে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়। তাহলে খেয়াল করো, নাউনকে যখন কেউ মডিফাই করতেছে তখন অ্যাডজেক্টিভ হচ্ছে
ভার্বকে যে মডিফাই করতেছে, আমরা বলছি নাউন বা প্রোনাউন ছাড়া দুনিয়ায় যত কিছুকে যে মডিফাই করবে সে হবে হচ্ছে অ্যাডভার্ব, আর শুধুমাত্র নাউন বা প্রোনাউনকে মডিফাই যে করবে সে হবে হচ্ছে অ্যাডভার্ব। ওকে, আচ্ছা বুঝছো? না বুঝলে প্রশ্ন করবে। এই স্লাইডে কারো কোনো বোঝার কিছু আছে? নাই? ওকে, ঠিক আছে, চলো তাহলে পরের স্লাইডে যাই। এখন আসো, এই যে দাগাইলাম, এই যে এত নিয়ম লিখলাম, আরও যা যা অ্যাড করা যায়, তো আরও কিছু ছেড়ে গেছি, হ্যাঁ, মানে ভোক্যাবস ছেড়ে গেছি যেগুলো আমি ইম্পর্টেন্ট মনে করছি না। তোমাদের লাগলে ভোক্যাবসে যে একটা দুটা দাগায় দেখাইছি যে কীভাবে ভোক্যাবস ঢুকাবা। এইটা তোমাদের পেজ হচ্ছে কিনা, তোমাদের বইয়ের অবস্থাটা এখন এরকম হবে কিনা, সেইটাই হচ্ছে ডিটারমাইন করবে যে তুমি আসলে কতটা ভালো প্রস্তুতি ফার্স্ট পেপারে নিতে পারবা। বইটা যেন এইরকম দেখা যায় অ্যাটলিস্ট, ঠিক আছে? মানে এইটাই হচ্ছে টার্গেট, যে আমরা বইটাকে এরকম রাখবো আমাদের বই। ওকে, আচ্ছা চলো আসো পড়লেন। আর গোল্ডস্মিথ সেট টু ওয়ার্ক অন এ গিল্ডেড কেজ। গোল্ডস্মিথকে কাজে লাগানো হইলো, গোল্ডস্মিথ মানে স্বর্ণকার, সে এসে একটা গিল্ডেড কেজ বানানো শুরু করলো। ওই একই নিয়ম বসছে, কেজ নাউন, তার আগে গিল্ডেড হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এই যে এইখানটা হচ্ছে এই নাম্বারটা হচ্ছে ডিটারমাইনার, তাহলে ডিএম এর মেথড বসছে। গিল্ডেড মানে কি? গিল্ডেড শব্দের অর্থ হচ্ছে যেটা স্বর্ণের বানানো, মানে গোল্ডেন, গোল্ডেন বা মেড অফ গোল্ড। আগে ছিল মেড অফ স্ট্র তার খাঁচা, এখন এইটাকে হচ্ছে কি করবে, মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানায় দিবে খাঁচা। যদি থাক তুই ভালো করে পড়াশোনা কর, তাহলে খাঁচা বানায় দিচ্ছি স্বর্ণ দিয়ে। ইট টার্নড আউট টু বি সাচ এক্সকুইজিট ওয়ার্কসম্যানশিপ, খুব এক্সট্রাঅর্ডিনারি, সাচ এক্সকুইজিট, খেয়াল করো, এক্সকুইজিট ওয়ার্কসম্যানশিপ মানে হচ্ছে, এক্সকুইজিট শব্দের অর্থ হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি, খুবই ওয়ান্ডারফুল এই অর্থে বসতে পারে, ওয়ান্ডারফুল, এক্সট্রাঅর্ডিনারি বা ওয়ান্ডারফুল ইয়া হিসাবে কি করছিল, দেখা যাচ্ছিল। ওয়ার্কসম্যানশিপ দ্যাট পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার ক্রাউডেড রাউন্ড ফর আ লুক, এতটাই অসাধারণ কাজ হচ্ছিল যে নানান জায়গার মানুষজন আসছে ক্রাউডেড রাউন্ড ফর আ লুক, দেখতে যারে কি অসাধারণ কাজ হচ্ছে। তাহলে ক্রাউডেড রাউন্ড ফর আ লুক মানে এক নজর দেখার জন্য এসে ভিড় করা, হ্যাঁ, এক নজর দেখার জন্য এসে ভিড় করলো লোকজন। সাম সেড দিস ইজ এডুকেশন পার এক্সেলেন্স, এইটাই শিক্ষার আসল, মানে এটাই অস্থির অবস্থা আর কি, এর চেয়ে ভালো অবস্থার হয় না, এইটাই শিক্ষা হওয়া উচিত, এইভাবেই পড়াশোনা করানো উচিত, এই ধরনের কথা বললো। এই টাইপের লাইনগুলোকে অ্যাডমিশনের সময় এক্সপ্লেনেশন হিসাবে আসে। তোমরা যদি অ্যাডমিশনের প্রশ্ন দেখো যে কোনো ইউনিটে, সি ইউনিট ছাড়া, কমার্সে ছাড়া, আর্টস এবং সায়েন্স দুইটাতেই আমরা দেখব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন রিটেন হয় ওই জায়গাগুলোতে আমরা দেখব যে এক্সপ্লেনেশনের একটা মার্কস থাকে, কোথাও 5 মার্ক, কোথাও 2.5-3 মার্ক, ঠিক আছে? সো এই জায়গাগুলোতে আমরা দেখব যে খুব বেশি আমাদের কিন্তু প্রয়োজন হবে যে আমরা বুঝতেছি কিনা, এক্সপ্লেনেশনগুলোকে লিখতে পারবো কিনা। আমরা এক্সপ্লেনেশন পর আলাদা একটা ক্লাস হবে, আমি তোমাদেরকে অলরেডি আর্কাইভ ক্লাস দিয়ে রাখবো যাতে তোমরা বুঝতে পারো যে কীভাবে এক্সপ্লেনেশন পড়তে হয়। অ্যাডমিশনের কিছু আর্কাইভ ক্লাস আমি তোমাদেরকে দিয়ে রাখবো ওই অ্যাপে, তোমরা চাইলে দেখতে পারবে এখানে ইনশাআল্লাহ। আচ্ছা, দ্য গোল্ডস্মিথ ওয়াজ ডিলাইটেড টু গেট আ ব্যাগ ফুল অফ মানি অ্যাজ রিওয়ার্ড অ্যান্ড ওয়েন্ট হোম অ্যাট ওয়ান্স। গোল্ডস্মিথ খুবই ডিলাইটেড ছিল। এই যে ওয়াজ দেখো, বিভার্বের পরে অলওয়েজ, অলওয়েজ, অলওয়েজ আমরা দেখবো যে কি থাকে, অ্যাডজেক্টিভ থাকে, একটু আগে আমরা দেখছি। ডিলাইটেড খুবই খুশি ছিল, ডিলাইটেড মানে হচ্ছে খুবই এক্সাইটেড হওয়া, হ্যাপি, এক্সট্রিমলি হ্যাপি হওয়া, ঠিক আছে? এক্সট্রিমলি হ্যাপি, খুবই খুবই কি বলবো, এক্সাইটেড, খুবই এক্সাইটেড থাকা, এক্সট্রিমলি হ্যাপি হওয়া, এই ধরনের অর্থ ব্যবহৃত হবে, ঠিক আছে? আচ্ছা, the teacher came to give a lesson to the bird. He took a pinch of snuff and declared, this is a matter of just a few texts. টিচার আসছে, এসে একটু পড়াতে শুরু করলো, তারপর সে বলল হুঙ্কার দিয়ে যে এই ছোট ছোট চটি বই দিয়ে কাজ হবে না, ছোট ছোট নোট খাতা দিয়ে কাজ হবে না, বড় বড় গাইড লাগবে, কিতাব লাগবে, নর্মাল বোর্ড বই দিয়ে হবে না, আরও বড় বড় গাইড লাগবে, 4টা-5টা করে গাইড লাগবে। তোমাদের গাইডের ভারে, আচ্ছা যাই হোক, পরে বলতেছি যে তোমরা কারা, পাখিকে। আচ্ছা, সো তখন কি হলো, ইট ইজ এ ম্যাটার অফ জাস্ট আ ফিউ টেক্সট, অল্প কিছু টেক্সট দিয়ে হবে না। আমরা নাউনের ক্লাস যখন করব, যদিও তোমাদের নাউন নাই, কিন্তু অ্যাডমিশনে যেহেতু নাউন লাগবে, আমরা গ্রামারের টপিকে তোমাদেরকে নাউন পড়াবো, সেখানে দেখবো যে ফিউ, মেনি, এইগুলার পরে অলওয়েজ নাউনটা কি হয়, নাউনটা প্লুরাল হয়। এই যে ফিউ, মেনি, সেভারাল, এগুলোর পরে সবসময় নাউনটা প্লুরাল হয়। দেখো এই জন্য টেক্সটের সাথে এস বাই এস বসে, টেক্সটস, ফিউ টেক্সট। যখন আমরা দেখবো মাচ, লিটল এগুলা বসে, তখন কিন্তু আবার নাউনটা কি হয়, অলওয়েজ সিঙ্গুলার হয়। মাচ, লিটল যখন থাকে তখন নাউনটা কি হয়, সিঙ্গুলার হয়।
আচ্ছা, he took a pinch of snuff and declared that it is a matter of just a few texts, যেটা এই ছোট ছোট পড়া দিয়ে হবে না। One of the royal members, আরেকটা গ্রামারের শতসিদ্ধ নিয়ম দাগায় রাখো, যেখানেই পৃথিবীতে আমরা ওয়ান অফ দ্য পাবো, যতবার ওয়ান অফ দ্য পাবো তারপরে নাউনটা হচ্ছে প্লুরাল বসবে। ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউস, নেফিউস হচ্ছে নাউন, নাউনের আগে এই নাউনকে মডিফাই করছে হচ্ছে রয়্যাল, দ্যাটস এটা হচ্ছে অ্যাডজেটিভ। ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউস সেন্ট ফর স্ক্রাইবস, বড় বড় পুঁথি শাস্ত্র আনার জন্য তারা পাঠালো, যাও বড় বড় বই নিয়ে আসো। They made multiple copies, এই যে ফিউ, সেভারাল, মাল্টিপল এগুলোর পরে নাউনটা প্লুরাল হয়, যে নেম একটু আগে বলছে সেটা আবারও দেখতে পারলাম। Copies of various texts until there was a veritable mountain, মাউন্টেন নাউন, কখনো কখনো আমরা দেখব নাউন প্রোনাউন হিসাবে অ্যাডজেক্টিভ হিসাবে বসে। উদাহরণ আমরা পাবো কোনো এক সময় জেরির গল্পে যে এই নাউনকে যে মডিফাই করছে সেটা হচ্ছে ভ্যারিটেবল, ভ্যারিটেবল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসাবে বসছে, এই হচ্ছে ডিটারমাইনার হিসাবে বসছে। এই যে ডিএমএন মেথড বারবার 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 আসতে থাকবে আমাদের সামনে, ঠিক আছে? আচ্ছা, ব্রাভো এক্সক্লেইম দোজ হু স ইট, মানে একটা সময় কি হলো, এই পুঁথি জোগাড় করতে 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 বিরাট একটা স্তূপ, মানে বইয়ের পাহাড় হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, they exclaimed, wow, অস্থির, ব্রাভো বলে চিৎকার করলো যারা দেখলো, there is no room for any more knowledge, বিদ্যের আর কোনো জায়গা নাই, যথেষ্ট ভরা হয়েছে, বিদ্যা ঠেসে ভরা হয়েছে, এবার ঠিকঠাক আছে, এই কথা বলতে থাকলো যারা দেখলো। আচ্ছা, ঠিক এই মুহূর্তে আমি তোমাদেরকে গল্পটা যে রূপক, সেই রূপকটাকে একটু ব্যাখ্যা করতে চাই। দেখো তো, একটা পাখি উড়ে বেড়ায় সব সময়, বলতেছে সে নেচে বেড়াচ্ছে, গান গাচ্ছে, কিন্তু হঠাৎ কারো মনে হলো, রাজার মনে হলো যে এই পাখির আসলে পড়াশোনা করাইতে হবে। তারা জোর করে পড়াইতে বসাইলো, দেখলো যে না, নর্মাল পড়াশোনা করলে হবে না, তাকে বড় খাঁচা বানায় দিতে হবে। এই ধরনের এই পাখিগুলা কারা আসলে? এই পাখিটাকে রূপক তুলনা করা হয়েছে আমাদের বাচ্চাদের সাথে। তোমরা খুব ছোটবেলা থেকে, যখন তোমরা খুবই ছোট ছিলা, খেলাধুলা করতা, হ্যাঁ, সারা সারা বাড়ি ঘর দৌড়াই বেড়াইতা, চিল্লাচিল্লি করতা, কানতা, হ্যাঁ, হাউমাউ করতেই থাকতা, একটার পর একটা প্রশ্ন করতেই থাকতা, বিরক্ত করে ফেলতা। তখন আমরা তোমাদেরকে নিয়ে স্কুলে ঢুকাইছি, তোমাদেরকে আর খেলতে দিই নাই। সকালবেলা ঠিক 6টা-7টার সময় তোমাদেরকে উঠে স্কুলে যাইতে হতো। ছোট্টবেলায় উঠতেই চাইতা না, মাইর খাইতা বাপ্পার হাতে, কিন্তু উঠতেই হতো 6টার সময়। বিশাল ব্যাগ ভারী করে, এই যে ভ্যারিটেবল মাউন্টেন, মনে হচ্ছে যে তোমাদের চেয়ে ব্যাগ বড়, এরকম ভারী ব্যাগ করে তোমাদেরকে স্কুলে পাঠানো হতো। সেইখানে স্কুল বড় হইতো। প্রাইমারি স্কুলে কয়জন পড়ছে আমি জানি না, মানে এইখানে আমার স্টুডেন্ট যারা আছে এখন কিংবা পরে রেকর্ডেড ক্লাস যারা করবা, মানে কয়জন তোমরা প্রাইমারি স্কুলে পড়ছো আমি জানি না, সরকারি প্রাইমারি স্কুল, মানে যেখানে যাওয়ার সময় বোর্ড বই ছাড়া আর কিছুই নিতে হয় না, টিচাররা গাইড টাইডও কিন্তু উৎসাহ দেয় না। তোমরা বড় বড় স্কুলে গেছো, কিন্ডারগার্টেন স্কুল, যেখানে 5টা, মানে ক্লাস 2 থেকে গ্রামার বই পড়ছো। কি বুঝে একটা বাচ্চা ক্লাস 2তে গ্রামার বই? 6 বছর 7 বছর যেই বাচ্চার বয়স, সেই বাচ্চাটা কি বুঝে গ্রামার জিনিসটা? সেই একই গ্রামার তো এখনও পড়তে হচ্ছে তোমার, তার মানে তুমি কিছুই শিখো নাই, তোমাদেরকে কিছু শেখানো হয় নাই, সরি, আমরা শিখাইতে পারি নাই তোমাদেরকে। সেই বয়স যখন তোমাদের 5-6, তখন থেকে তোমাদের পিছনে ছুটতেছি আমরা। জাস্ট লাইক এই যে পাখিটা উড়ে বেড়াচ্ছিল, লাফায় বেড়াচ্ছিল, গান গাচ্ছিল, পছন্দ হয় নাই রাজার, আমরা এই রাজার বা সভাসদের ভূমিকায় তোমাদের জীবনে অবতীর্ণ হয়েছে, যে তোমরা ঘুরে বেড়াচ্ছ, খেলবা, এটা তো আমাদের পছন্দ হচ্ছে না। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের সাথেও ঘটছে। আচ্ছা, সো যত ভারী ভারী ব্যাগ দিতে পারছি আমরা, যত বড় বড় বিল্ডিং বানাই দিতে পারছি, তখন মনে হয়েছে যে হ্যাঁ, এই মানে এইবার ঠিক আছে, এইবার বিদ্যালয়ের কোনো জায়গা নেই, ব্যাগ যখন চাপাই দিছি। The scribes loaded their wages onto bullocks, গরুর গাড়িতে, ষাঁড়ের গাড়িতে করে তাদের যে এনাম, তাদেরকে যে পুরস্কার দেওয়া হলো সেটা নিয়ে গেলো, অ্যান্ড merrily headed home. merrily মানে হচ্ছে ডিলাইটেডলি, হ্যাঁ, merrily শব্দের অর্থ হচ্ছে হ্যাপিলি বা ডিলাইটেডলি। merrily শব্দের অর্থ হ্যাপিলি অর ডিলাইটেডলি, লিখে রাখো, হ্যাপিলি বা ডিলাইটেডলি। তারা কি করলো? খুব আনন্দের সাথে লাফাইতে লাফাইতে বাড়ি চলে গেল। They would never again want for anything. want for, দাগ দাও, want for একটা ফ্রেজ। want for শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসের ডিমান্ড থাকা, চাহিদা থাকা, ঠিক আছে? তারা আর জীবনেও কোনো জিনিসের অভাব পূরণ করবে না। want for মানে হচ্ছে ডিমান্ড করা, লেখা যাবে আশা করি, ডিমান্ড,
বেগ অথবা ডিমান্ড এই অর্থে বসলে তার আর জীবনেও কোনো জিনিসের অভাব থাকবে না, এত পরিমাণ সম্পত্তি তাদের দেয়া হলো। আচ্ছা, দ্য নেফিউ আর কনস্ট্যান্টলি বিজি লুকিং। আচ্ছা, বলছিলাম যে বি ভার্বের পরে সবসময় কি বসবে, একটু আগে বলছি যে বি ভার্ব মানেই বি ভার্বের পরে আমরা কি পাবো, বি ভার্বের পরে অলওয়েজ অ্যাডজেটিভ পাবো। কিন্তু এখানে কনস্ট্যান্টলি কেন আসছে, কারণ অ্যাডজেটিভ হচ্ছে এইটা বিজি, আর অ্যাডজেটিভকে যে মডিফাই করে কেমনে বিজি ছিল, কনস্ট্যান্টলি বিজি ছিল, সব সময় ব্যস্ত ছিল, এটা অ্যাডভার্ব হয়, ঠিক আছে। তাহলে দ্য নেফিউজ আর কনস্ট্যান্টলি বিজি লুকিং আফটার এক্সপেন্সিভ কেস। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করে, এটাও একটা ফ্রেজ আমরা জানি হয়তো ম্যাক্সিমামই, তারপরে একবার একটু দাগ দিয়ে রাখো, লুক আফটার করা সামথিং, ওয়ার বিজি লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেজ, এক্সপেন্সিভ কেজটাকে দেখাশোনা করার জন্য। তাহলে কেজ সিঙ্গেল, এই যে এখানে কেস নাউন ছিল, তার আগে যা বসবে সেটা অ্যাডজেটিভ, ওইখানে অ্যাডজেটিভ বসছে, এইখানে অ্যাডজেটিভ হিসাবে এক্সপেন্সিভ মানে অ্যাডজেটিভ হিসাবে বসবে। রিপেয়ার্স ওয়ার অলওয়েজ আন্ডারওয়ে, সবসময় খাঁচার একটু ঘষা মাজা রিপেয়ারিং চলতেছে। এই খাঁচা মানে তোমাদের স্কুল, সবসময় স্কুলে রং লাগানো হয়, লাইট চেঞ্জ করা হয়, ওইটা করতে হয়, হ্যাঁ। এনিওয়ান who saw endless dusting, whipping and polishing had to agree that there was marked improvement. স্কুলের অবস্থা দেখলে মনে হয় যে ব্যাপক হচ্ছে মনে হয়। তাহলে এখন এসে তোমাদেরকে কেন পড়তে হয়? যদি স্কুলেই তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বুঝে যেয়ে থাকো, ইন্টারে এসে কেন তোমাদেরকে প্রাইভেট পড়তে হয়? যদি স্কুলেই তোমরা ইংরেজি বাংলা বুঝে থাকো, এখনও কেন এগুলোতে তোমাদের সমস্যা? না হয় মানলাম যে ফিজিক্স কেমিস্ট্রি ইকোনমিক্স ভূগোল সমস্যা থাকতে পারে, ইংরেজি বাংলাতে একই জিনিস রয়ে গেছে। ওই চেঞ্জিং সেন্টেন্স পড়ছে, এখনও চেঞ্জিং সেন্টেন্স পড়তেছো, প্যারাগ্রাফ পড়ছে, এখনও প্যারাগ্রাফ পড়তেছো, ওই ভয়েস ন্যারেশন পড়ছে, এখনও ভয়েস ন্যারেশন, 9-10 যা পড়ছো এক্স্যাক্টলি সিমিলার জিনিসপত্র ইন্টারমিডিয়েটে পড়তেছো। তোমাদেরকে কেন টিউশন পড়তে হয়? কারণ তোমাদেরকে ঠিকঠাক পড়ানো হয় নাই, তোমাদের বেসমেন্ট শক্ত করে দেওয়া হয় নাই। কিন্তু স্কুল অলওয়েজ ঘষা মাজা করা হয়েছে, স্কুলের বিল্ডিংয়ের পিলার ঠিকই শক্ত হয়েছে, স্টুডেন্টের পিলার শক্ত হয় নাই, ঠিক আছে। এটাই হচ্ছে ঝামেলা। আচ্ছা, তো যারা দেখতো বাইরে থেকে মনে হতো যে অস্থির কাজকাম চলতেছে, মনে আ লার্জ মেইনটেনেন্স ক্রু ওয়াজ নিডেড। এই খাঁচাকে মেনটেন করার জন্য অনেক লোক, মেইনটেনেন্স ক্রু অ্যাড করা হলো, মোর পার্সোনাল টু সুপারভাইজ দেম, তাদেরকে লুক আফটার করার জন্য আরও বড় বড় অফিসার লাগলো। বুঝছো তো কি, মানে এই যে বড় টিচার নেওয়া হয়, তারপরে নতুন নতুন লোক নেওয়া হয়, শিক্ষা মন্ত্রণালয় বানানো হয়েছে, সেইখানে বড় বড় ইউনো বানানো হয়। হ্যাঁ, তোমরাই এক সময় বড় হয়ে বিশেষ ক্যাডার হয়ে ইউনো হবা, ডিসি হবা, তো বহুত লোক লাগানো হয়েছে। শুধু স্কুলের ঘষা মাজাই হচ্ছে, বাচ্চাদের আর কিছুই হয় নাই। না ডিসি নিজে ঠিকঠাক পড়াশোনা করছে, না মানে তোমরা ঠিকঠাক পড়াশোনা করবা, না তারপরে জেনারেশন ঠিকঠাক পড়াশোনা করবে। মানে আমরা একটা লুপের মধ্যে পড়ে গেছি যে আমরা সারা জীবনই আমাদেরকে শিক্ষিত করা হচ্ছে না, আমাদেরকে পড়াশোনার মূল মন্ত্রটা বোঝানো হচ্ছে না, শুধু বাইরে পলিশ করা হচ্ছে। এবং আমরাও বড় হয়ে ভাবতেছি হয়েছে, অনেক হয়েছে, আর কি দরকার নাই এত পলিশ করার। ট্রাস্ট মি, হয়তো আমরাও এটাই করি, তোমরা করো না, একটা জেনারেশন অন্তত চেঞ্জ করুক, ঠিক আছে। আমাদের জেনারেশন তো আমরা মানে কিছু একটা করে দিয়েছি যে মানে স্বৈরাচার খেদাইছি, তোমরা অন্তত পরের জেনারেশনে সুন্দর করে শিক্ষাটাকে চেঞ্জ করো। আসো, আ লার্জ আচ্ছা গেল, তারপরে দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারি, প্রত্যেকে মাসে মাসে বেতন দেওয়া হচ্ছে, সরকারি অফিসার যারা বেতন পাচ্ছে। হুইচ দে সেভড ইন দেয়ার উডেন চেস্ট, তারা কি করতেছে, তাদের ওই যে কাঠের বাক্সের মধ্যে বন্দি করে রাখতেছে, মানে টাকা সেভ করে রাখতেছে, ব্যাংককে রিপ্লেস করতে পারে এখনকার যুগে চিন্তা। ইভেন দেয়ার কাজিনস কেম টু লিভ উইথ দ্যাম ইন কুশন কমফোর্ট, তারা তাদের আত্মীয় স্বজন এসে তাদের সাথে আরামসে থাকতেছে। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস বাট নট ডিট্রাক্টর্স। তাহলে পড়াশোনা মোটামুটি ঠিকভাবেই যাচ্ছে মনে হচ্ছিল, হঠাৎ করে আমরা দেখতেছি দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস বাট নট ডিট্রাক্টর্স। সুন্দর লাইন, এক্সপ্লেনেশনের জন্য রাখতে পারো। দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস, পৃথিবীতে অনেক জিনিসের ঘাটতি আছে, কিন্তু একটা জিনিসের কোনো ঘাটতি নাই, সেটা হচ্ছে ডিট্রাক্টর্স, যারা দুর্নাম ছড়ায়, গোপন কথা ছড়ায়, নিন্দুক এই অর্থে বসে, ঠিক আছে। ফল্ট ফাইন্ডার্স লিখতে পারি আমরা, ডিট্রাক্টর্স মানে হচ্ছে ফল্ট ফাইন্ডার্স, যারা সবসময় কি করে, দোষ খুঁজে বেড়ায়, নিন্দুক, এটার কোনো ঘাটতি নাই। they say, তারা বলল, they said the cage looks better no doubt but has anyone taken notice of the bird? স্কুল তো ভালোই, বাচ্চাদের পড়াশোনার কি অবস্থা সেটা কেউ দেখছে? বলতেছে খাঁচা তো ঠিকঠাক আছে, কিন্তু পাখিটার কি অবস্থা পড়াশোনা, এটা কি কেউ দেখতেছে? দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং, প্যাসিভ হয়েছে, দেখো যে রিপোর্ট করা হয়েছে, ওয়াজ রিপোর্টেড ভার্ব 3, যে কোনো ভার্ব 3 ভাইয়া এইটা অ্যাডজেক্টিভ হিসাবে বসতে পারে, লিখে রাখো, ওয়াজের পরে যে কোনো ভার্ব 3 যেটা প্যাসিভ মূলত,
সেইটা আমরা গ্রামার ক্লাসে কনফিউশন ক্লিয়ার করবো এটা যে কীভাবে, আজকে খুব বেশি নিব না। সেইটাই সারা জীবন অ্যাডজেটিভ হইতে পারে, ঠিক আছে? এই ভার্বটাই অ্যাডজেটিভ হইতে পারে ওয়াজের পরে, মানে ওয়াজ মানে বি ভার্বকে বলতেছে আমি এখানে, একটা উদাহরণ দিছে যেমন এই যে ওয়াজ রিপোর্টেড, তার মানে এটা কি অবস্থায় ছিল? রিপোর্টেড অবস্থায় ছিল। যার অবস্থা দোষ গুণ বর্ণনা করা হয় সেটাকে কি বলি আমরা? অ্যাডজেটিভ বলি। সো ভার্বটি মানেই বহুলাংশে আমরা দেখবো মোস্টলি সেটা প্যাসিভ, আর প্যাসিভ মানেই অ্যাডজেটিভ হইতে পারে। হি সেড টু আ নেফিউ, কোন একটা নেফিউকে ডাক দিয়ে বললো, হোয়াটস দিস আই হিয়ার, কি অবস্থা, আমি কি শুনতেছি এগুলা, পাখির পড়াশোনা হচ্ছে না? ডাক দিয়ে বললো, ডিসি ডাক দিয়ে প্রিন্সিপালরে ডাক দিছে তোমার কলেজে, ঠিক আছে? তোমার কলেজের প্রিন্সিপাল যে বলতেছে, ইউর ম্যাজেস্টি, ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ, আপনি যদি সত্য শুনতে চান, সামন, সামন মানে কি? ডাক দেয়া, সামন দ্য গোল্ডস্মিথ, স্কলার, স্ক্রাইবস, মেন্টেনেন্স ক্রু অ্যান্ড দেয়ার সুপারভাইজার্স। এই যে এতক্ষণ ধরে যাতে আপনি যান আমার কলেজের ওই যে আমার কলেজের যে আয়া তারে ডাকেন, আমার কলেজের যে মানে ঝাড়ুদার তারে ডাকেন, আমার কলেজের যে স্টুডেন্ট অ্যাডভাইজার তাকে ডাকেন, এই গার্ডিয়ানদের যে সভাপতি তারে ডাকেন, স্কুলের যে বিল্ডিং সবসময় মেনটেনেন্স করে তারে ডাকেন। ভালোই তো হচ্ছে পড়াশোনা। তো রাজা ডাকার পরে তার ভাগ্নে এটাই বললো। তখন সে বলতেছে, দোজ হু হ্যাভেন গট আ শেয়ার অফ রয়্যাল বাউন্টি, যারা স্কুলের শেয়ার পাচ্ছে না, মানে রয়্যাল বাউন্টি পাচ্ছে না, তোমাদের স্কুলে যারা স্কুল কমিটির লোকজন যারা ভাগ পায় না, তারা আর রিসর্টিং টু স্ল্যান্ডার, তারাই এই স্ল্যান্ডার বা এই যে নিন্দা, মানে এই ডিট্রাক্টরশিপের কাজটা তারা করতেছে, যে তারা কি ছড়াচ্ছে? গুজব ছড়াচ্ছে আর কি। হ্যাঁ, এভরিথিং বিকেম ক্লিয়ার টু দ্য কিং, রাজার কাছে মনে হল ইয়েস এটাই ঠিক, নিন্দুকরা ইচ্ছা করে এই কাজ করতেছে। ডিসি যেরকম বলা, ঠিক আছে যান তাহলে সভাপতি সরায় দেন, সিলেবাস সরায় না, বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে কিনা সেটা চিন্তা করেন, অন্য একটা ধান্দা করে। তখন আমরা দেখলাম যে দ্য নেফিউ ওয়াজ দ্য রিওয়ার্ড, হি রিওয়ার্ডেড হিজ নেফিউ উইথ আ গোল্ড চেন, এবং ভাগনা যেহেতু খুব সাহস করে এটা বলছে যে এই ঘটনা ঘটতেছে, এই জন্য সে ভাগনাকে একটা কি দিছে? রিওয়ার্ড হিসাবে একটা গোল্ডের চেইন দিছে। The king wished to see himself what an awesome pace the birds schooling was going on. একদিন তার মনে হলো যাই নিজে একটু দেখে আসি। Awesome pace, awesome মানে হচ্ছে খুবই এক্সট্রাঅর্ডিনারি, awesome শব্দের অর্থ তোমরা জানার কথা। awesome মানে হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ, এখানে এক্সট্রাঅর্ডিনারি হিসেবে বসতে পারবে। আরও আগে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি ব্যবহার পাইছি। আচ্ছা, awesome-এর ঠিক এক্সাক্ট অপোজিটটা হচ্ছে awful, ঠিক আছে? বানান চেক করে নিবে একটু। অফুল, অফুল মানে হচ্ছে খুবই আগলি, আগলি, অফুল বা আগলি, হ্যাঁ আগলি, অফুল বা আগলি এই অর্থে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, ওয়ান ডে হি টার্নড আপ দ্য স্কুল রুম উইথ হিজ ফ্রেন্ডস, কাউন্সিলর্স অ্যান্ড কাউন্ট্রি, অন্যান্য সবাইকে নিয়ে এসে তার সভাসদ মানে সবাই নিয়ে গেল। এটা হচ্ছে যে যেদিন তোমার অফিসে ডিসি ভিজিট করে, তোমার স্কুলে বা কলেজে যেদিন ইউনো আসে, হ্যাঁ ওই দিন দেখবা যে আর টিচাররা সবাই এমনি লঙ্গি পরে পারলে চলে যায় ক্লাসে, কিন্তু সে যেদিন আসবে মানে মাদ্রাসার টিচাররা দেখবা যে বড় বড় জব্বা শেরওয়ানি পরে আসছে, স্কুলের টিচাররা দেখবা কোট টাই বাইন্দা টাইন্দা আসছে, হ্যাঁ অন্যদিন ক্লাসে এসে ঘুমায় পাং চাবায়। আচ্ছা, at once the musicians that get struck up with their winds and percussion instrument, যা ইনস্ট্রুমেন্ট আছে ঢোল দপলা বাজব সব কিছু মানে বাজানো শুরু করছে, রাজা আসছে ডিসিজার আসছে, এরকম একটা ভাব নিয়ে। The teacher shook their sacred tufts of hair with loudly chanted mantras. এই যে যেহেতু হিন্দুদের গল্প বলতেছে রবীন্দ্রনাথ, ওই সময় যেহেতু মানে হিন্দু স্কুলগুলোতে পুরোহিত থাকতো যারা পড়াইতো, তাদের ছোট ছোট মানে চুল এখানে টিকি থাকে এরকম, হ্যাঁ ঝুলে, এটা হচ্ছে সাক্রেড হেয়ার, ঠিক আছে? টাফট মানে হচ্ছে ছোট হেয়ার, ছোটোবেলায় তোমরা পড়ছো, দ্য কাউ হ্যাজ, গরুর লেজে টাফট অফ হেয়ার থাকে, এক গোছা চুল থাকে, এটাকে বলে টাফট অফ হেয়ার। সো এখানে ছোট্ট এক গোছা চুল যেটাকে তারা নাড়াইতে থাকলো এবং মন্ত্র পড়তে থাকলো, হ্যাঁ 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 এরকম করে। All the workmen, labor, goldsmiths, scribe and numerous cousins raised slogan the praise of the king. রাজার মানে মহারাজের জয় হো, মহারাজের জয় হো, বিশাল কিছু। যে কোনো মানে ডিসি আসলে দেখবা যে বাচ্চারা লাইন ধরে দাঁড়ায়, তারা রিসিভ করতেছে। এই রিসিভ করা দেখে মনে হচ্ছে যে অসাধারণ পড়াশোনা হচ্ছে। পড়াশোনা কি হচ্ছে আর জিজ্ঞেস করে না, তোমার সর্বোচ্চ জিজ্ঞেস করবো হোয়াট ইজ ইউর নেম, ইংরেজিতে বলো তো, তুমি বলবো মাই নেম ইজ XYZ, মনে করবো অস্থির পড়াশোনা হচ্ছে, ফাইজলামি। The nephew commented, Your Majesty, can you see what's going on? দেখলেন কি অসাধারণ চলতেছে, মহারাজার জয় হো, মহারাজার জয় হো বলতেছে তাতেই। That's astonishing, replied the king. The din is negligible. অস্থির, অসাধারণ, মানে কাজকাম খুব ভালোই হচ্ছে আর কি। Not only noise, nephew said, the meaning behind it isn't negligible either.
এটার পেছনে যে পরিশ্রম বা এটার যে মিনিং, মানে যে মহারাজকে একটু তেল মারতেছি, যে আমাদের স্কুল ফান্ডটা একটু বাড়ায় দেন, ঠিক আছে, ডিসেলে যে তেলটা মারা হয়, যে এটাও খুব অসাধারণ। দ্য কিং ওয়াজ প্লিজড, দ্য কিং ওয়াজ প্লিজড অ্যান্ড ওয়াকড আউট দ্য গেট টু মাউন্ট হিজ এলিফ্যান্ট। মাউন্ট মানে হচ্ছে কোনো জিনিসকে ক্লাইম্ব করা, মাউন্ট মানে হচ্ছে হাতিতে ওঠা। হ্যাঁ, হাতির হাওদা দেখবা যে মাউন্টের মতো এরকম উঁচু থাকে, হ্যাঁ, তো এরকম বেয়ে উঠতে হয়, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি হচ্ছে ক্লাইম্ব করা, ঠিক আছে, ক্লাইম্ব, বেয়ে ওঠা, ঠিক আছে। আচ্ছা, when, তখন one of the fault finders who had been lurking behind the bush shouted, তাহলে fault finders হচ্ছে এখানে নাউন ভাইয়া, দেখো এরপর এই fault finders shouted, দুইটা গ্রামারের নিয়ম আছে, ওয়ান অফ দার পরে সবসময় ভার্বের সাথে, সরি নাউনের সাথে এস বা ইএস হয়, এই যে এখানে ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দার পরে নাউন প্লুরাল আছে, সেটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে এখন এই যে হু হ্যাড বিন লার্কিং বিহাইন্ড দ্য বুশ, এটুকু যদি আমি বাদও দিই তাও তো বাক্য হয়েছে। খেয়াল করো তো, ওয়ান অফ দ্য ফল ফাইন্ডার্স শাউটেড, বাক্য হয়ে গেছে না এখানে এসে, ওয়ান অফ দ্য ফল ফাইন্ডার্স শাউটেড, শাউট করে উঠলে, তাহলে মাঝখানে এইটুকু কি, এটা একটা ক্লজ, কারণ আমরা দেখতে পাচ্ছি হু নামে একটা ক্লজ মেকার আছে এখানে অলরেডি, এই যে ক্লজ মেকারটা আছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে, এটা একটা ক্লজ, কারণ পরে আমরা দেখবো যে এইখানে হু হ্যাড বিন লার্কিং, এটা একটা ফাইনাইট ভার্ব আছে, এই ক্লজটা মডিফাই করছে ফল্ট ফাইন্ডার্সকে, দ্যাটস ওয়াই এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝা গেছে? একটু আগে আমরা পাইছিলাম অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোথায় যেন, এই যে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ, এটা হচ্ছে একটা ক্লজ। আমরা গ্রামারের ক্লাসগুলো বিস্তারিত বুঝাইছি তোমাদেরকে, প্রথম ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করে দেবো ইনশাআল্লাহ। হ্যাভ ইউ সিন দ্য বার্ড ইন ম্যাজেস্টি, আপনি কি পাখিটা দেখছেন? মহারাজা জয় হোক শুনে তো চলে যাচ্ছিলেন, আসছিলেন তো অন্য কাজে, ফুলের মালা রিসিভ করে নাস্তা খেয়ে ডিসি যেমন চলে যায়, তখন কেউ একজন বলতেছে বাচ্চারা পড়াশোনা করে কিনা, টিচাররা বুঝায় কিনা, ক্লাস কি দেখছেন? এইবার হঠাৎ করে মনে হলো দেয়ার, আরে আমি তো আই ফরগটন অ্যাবাউট ইট, উই হ্যাভেন্ট সিন দ্য বার্ড, চলো চলো বার্ডটা দেখি। হি ওয়েন্ট ব্যাক অ্যান্ড সেড দ্য টিচার, উই মাস্ট সি দ্য ম্যানার ইন হুইচ ইউ কন্ডাক্ট দ্য লেসন, তুমি কিভাবে পড়াও এটা আমাদেরকে একটু দেখাও তো। আচ্ছা, a demonstration followed. It pleased the king no end. মহারাজাকে মানে কোনো অন্তহীন খুশি করলো, কিভাবে? The manner was so advanced that the bird was hardly visible. এতটাই অসাধারণ ছিল, খুবই অ্যাডভান্স, যে বাচ্চাদেরকে দেখা যাচ্ছিল না, সরি পাখিকে আর দেখা যাচ্ছিল না। কি হয়েছে? It seemed not at all necessary to see the bird. পাখিকে দেখারও প্রয়োজন মনে হয় না। দ্য কিং ওয়াজ স্যাটিসফাইড অ্যাট দেয়ার ওয়াজ নো ফ্ল ইন দ্য অ্যারেঞ্জমেন্ট। ফ্ল মানে হচ্ছে কোনো ভুল থাকা। ফ্ল, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্ল? ফ্ল মিনস ভুল থাকা। দেয়ার ওয়াজ নো ফ্ল, সেখানে কোনো ফ্ল ছিল না ইন দ্য অ্যারেঞ্জমেন্ট, আয়োজনে। ইনসাইড দ্য কেজ দেয়ার ওয়াজ নাইদার এনি গ্রেইন নর আ ড্রপ অফ ওয়াটার। দেখো আইদার নাইদার যখন থাকবে, এই ধরনের গ্রামারের রুলসকে আমরা বলি হচ্ছে পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। কি বলি? was neither any grain nor a drop, neither nor either or, এইভাবে বসবে, ঠিক আছে। এর যদি নেগেটিভ থাকতো there was not any grain or drops, তাহলে either or বসতো, যেহেতু বাক্য নেগেটিভ এই জন্য আমরা neither or nor ব্যবহার করছি। যে সেখানে এক দানা শস্যও পাওয়া যায় নাই, সেখানে এক ফোঁটা পানিও পাওয়া যায় নাই, তাহলে কি ছিল? only reams of texts were being torn in pieces of paper and thrust into the bird's mouth with point of quill। কি করা হয়েছে? টেক্সট, পুঁথি, কাগজ ছিঁড়ে ছিঁড়ে ওখানে স্তূপ করে রাখা হয়েছে এবং একটা লাঠি দিয়ে তার মাথায় মুখে ঢুকানো হচ্ছে। পাখি তুই খাবি না মানে? খাইতেই হবে তোরা, খা, এটা খাইলেই তুই পড়াশোনা শিখবি। নোটের পরে নোট, দিস্তার পর দিস্তা কাগজ, ম্যাথের পরে ম্যাথ, বাংলা সৃজনশীলের পরে সৃজনশীল, মুখস্থ করেই যাচ্ছ। ভাল লাগতেছে না পড়তে ফিজিক্স কেমিস্ট্রি, তাও সায়েন্সে পড়তে হবে, নাহলে কোনো দাম নাই। ভাল লাগতেছে না সমাজ মুখস্থ করতে, তাও পড়তে হবে, যাবি কই? ঠিক আছে, মানে পদ্মার দৈর্ঘ্য কতটুকু, গভীরতা কতটুকু, পড়তেই হচ্ছে। এই যে মানে পাখিটাকে যেভাবে papers thrust into bird's mouth with a point of quill, লাঠি দিয়ে খোঁচা দিয়ে তাকে যে খাওয়ানো হচ্ছে, সেম কাজটা আমরা আমাদের বাচ্চার সাথে করি। নট অনলি দ্য সিঙ্গিং স্টপ, নট অনলি হ্যাড, এই যে রুলসটা আমরা পাইছি এটাকে বলা হচ্ছে ইনভার্সন। এই নট অনলি বাট অলসো, অনলি রিসেন্টলি, আমরা ড্রিমসের ইয়াতেও পাবো অনলি রিসেন্টলি। এর ঠিক পরপর দেখো কি চলে আসছে, হ্যাড চলে আসছে, অক্সিলারি চলে আসছে। কিন্তু অক্সিলারি আসলে তো শেষে যে আবার প্রশ্নবোধক চিহ্ন বসে নাই, কিন্তু এরপরে যে বসছে হচ্ছে সাবজেক্ট। এই ধরনের রুলসকে গ্রামারের রুলসে বলা হচ্ছে ইনভার্সন। কি বলা হয়?
ইনভার্সন অফ অ্যাডভার্ব, ইনভার্সন ক্লাসে আমরা পড়াবো তোমাদেরকে। ইনভার্সনের সময় জোর দিয়ে বলা হয় যে শুধু যে ইয়াটাই শেষ হয়েছে, গান গাওয়াটাই বন্ধ হয়েছে তাই না, আমরা জোর দিয়ে কথা বললাম। নর্মালি বলতে পারতাম গান গাওয়া স্টপ হয়ে গেছে, যে দ্য সিঙ্গিং হ্যাড বিন স্টপড, না বলে আমরা বলছি নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টপ, শুধু যে গান গাওয়া বন্ধ হয়েছে তাই না, এটাকে ইনভার্সন বলে, জোর দিয়ে কথা বলার সময় ইনভার্সন। VERSION, ইনভার্সন। আমরা আমার ক্লাসে এটা দেখাবো তোমাদেরকে। শুধু যে ইনভার্সন হয়েছে মানে গান বন্ধ হয়ে গেছে তাই না, দেয়ার ওয়াজ নট ইভেন আ স্কোপ অফ স্ক্রিচিং, একটা হালকা ক্রিচ করার মতো মানে একটু চিচি করার মতো উৎসাহ নাই, চিল্লানোর মতো কোনো শক্তি ছিল না। ইট ওয়াজ থ্রিলিং টু ওয়াচ, দেখতে খুবই অসাধারণ, থ্রিলিং ছিল। দিস টাইম অ্যাজ দ্য কিং মাউন্টেন দ্য elephant, he ordered the officer entrusted with twisting the ear of mischief makers. ওই যে হঠাৎ করে বলছে যে রাজা দেখছেন নাকি পাখিটা, এই নিন্দুকরে বলছে কানটা মলে দাও, ওর কান মলে দাও, টুইস্টিং দ্য ইয়ার মানে কান মলে দেয়, এটা মানে অপমান সূচক, জোরে কান মলে দাও। আর কত বড় সাহস, এই অ্যারেঞ্জমেন্টের জন্য ফল ফাইন্ডার হয়ে সেই কাজ করতেছে, খুদ খুঁজে বেড়াচ্ছে। প্রেডিক্টেবলি দ্য বার্ড উইকেন্ড এভরি সিঙ্গেল পাসিং ডে, আস্তে আস্তে কী হতে থাকলো, পাখিটা দুর্বল হতে থাকলো। অ্যান্ড লে হাফ ডেড, অর্ধমৃত হয়ে গেল। দ্য টিউটর কনসিডার্ড ইট অ্যাজ এ গুড সাইন, পাখি এখন আর লাফায় না, চুপচাপ হয়ে গেছে, হতাশ তোমরা যেরকম, ভাল লাগে না, বলতে পারো না কাউরে যে আমার পড়তে ইচ্ছা করে না, বা আমি বুঝি না, অ্যাটলিস্ট বললেই মারে, অপমান করো, ওই বুঝে তুই বুঝোস না কেন, ওই ভাত খায় তুই কী খাস। এই যে অপমানের পর অপমান করা হচ্ছে একটা বাচ্চাকে, মানে তাকে পুশ করা হচ্ছে এমন একটা লেভেল পর্যন্ত যেখানে তার সে মেন্টালি ডিস্টার্বড হয়ে যাচ্ছে, এই জিনিসটা হইতে হইতে হাফ ডেট হয়ে যায় বাচ্চারা অলরেডি। মায়া লাগে তোমাদের জন্য আমাদের মাঝে মাঝে, কিন্তু কিছু করতে পারি না আসলে। এইটা হচ্ছে, এবং এইটা টিচাররা মনে করতেছে গুড, এই যে দুষ্টামি করে না, বান্দরামি কমায় ফেলছে, এটা ঠিকঠাক আছে, ঠিক আছে, আর লাফায় না, ঠিকঠাক আছে এটা। স্টিল out of innate bad habit it would look out at the morning light and flutter its wing in reprehensible manner. Reprehensible মানে হচ্ছে ঘৃণ্য, ঘৃণ্য, খুবই অকৃতজ্ঞ, reprehensible, ঠিক আছে। despicable এই অর্থে ব্যবহৃত হতে পারে, despicable, ওকে, খুবই খুবই despicable, বা মানে এটাকে আমরা বলবো worst manner, এই নর্মালিও রাখতে পারো যে ওয়ার্স্ট, খুবই আনএক্সেপ্টেবল ম্যানার, ঠিক আছে, আনএক্সেপ্টেবল, আনএক্সেপ্টেবল ম্যানার, ওকে। ইনফ্যাক্ট মানে সে কী করে, মাঝে মাঝে তার ওই যে সহজাত যে স্বভাব, সকালবেলা সূর্য উঠলে তার একটু মনে হয় যে আজকে একটু খেলতে যায়, আজকে একটু উড়ি, আজকে একটু লাফাই, এই জন্য সে কী করে, ডানা ঝাপটায়। In fact, on some day it is trying to cut the wires of the cage. ওই কেজের তার শিক কেটে ফেলতে চায়। কত বড় অকৃতজ্ঞ, চিন্তা করতে পারো, মানে ভাবতেছে। With its feeble beak, beak শব্দের অর্থ হচ্ছে চঞ্চু বা ঠোঁট, তার যে দুর্বল ক্ষয়িষ্ণু ঠোঁটে দিয়ে সে ওটাকে কেটে ফেলতে, তার আর ভাল লাগে না, ক্লাস পালায়, বলে বাপ মানে আমার ভাল লাগতেছে না, আমার অন্য কিছু করতে দাও, মানে আনন্দ না পাইলে যা হয়। হোয়াট ইমপ্রুডেন্স, মানে এইবার এটা যখন সে করলো তখন এক পুলিশ অফিসার এটা দেখছে, দেখে এই সাউন্ড পাচ্ছ, দাঁড়াও তো, আচ্ছা ঠিক আছে। সো সেই পুলিশ অফিসার দেখলো এটা যে সে এরকম কাট করতে চাচ্ছে শিখ, তখন সে বললো হোয়াট ইমপ্রুডেন্স, এই কি বেয়াদব, মানে এইরকম মূর্খ, এইরকম মানে অসভ্য, খাওয়াইতেছি পড়াইতেছি সোনার খাঁচায় রাখতেছি, আর তুমি সেই খাঁচা কাটা বেড়ে পড়তেছো না, তুমি বেয়াদব, পড়া মুখে নিচ্ছ না, হ্যাঁ তোমার খাওয়াইতেই আসি পড়া প্রত্যেক দিন গিলে, তারপর তুমি বুঝতেছো না, পড়া বুঝো না, কী সমস্যা তোমার, তুমি আবার বাইরে চলে যেতে যাচ্ছ, এই বলে সে একটা গালি দিল। Then the blacksmith arrived with his furnace, bellows and hammers and anvil. এরপর কামার আসলো তার সেই হাঁপড়, হাতুড়ি, মানে যা যা আছে মেটালে সব কিছু নিয়ে। What thunderous hammering began then, কি অসাধারণ এক বজ্রের মতো শব্দে হ্যামারিং শুরু হলো, হাতুড়ি পেটা শুরু হলো। A chain was fastened on the bird's foot, একটা চেইন পাখির পায়ে আটকায় দেওয়া হলো, টাইট করে দেওয়া হলো, ফাস্টেন মানে টাইট, টাইটেন্ড, আমরা বলতে পারি টাইটেন্ড, টাইটেন্ড,
TIGH টাইটেন্ড, খুবই ফাস্ট করে দিল। অ্যান্ড উইংস ওয়ার ট্রিমড, তার ডানাকে ছোটে দেওয়া হলো, ডানা ছেটে দিল যে দা এবার আর তুই উঠতে পারবি না, A+ পাইতে হবে জীবনে, নাহলে তোরে দেওয়া হবে না। আর্টস নিছিস শেষ, তুই তোরে দেওয়া হবে না, তুই সায়েন্স টাইন্স নাই, মানে সায়েন্স নিছিস আবার মেডিকেলে পড়তে যাচ্ছিস না, এখন আবার আর্টসে কনভার্ট করবি, ভার্সিটিতে যাবি, হবে না তোরে দিয়ে, তুই হুদাই তোর পিছনে টাকা নষ্ট হচ্ছে আর কিছুই না। এই যে মানে ছোট করে করে দেখা সবসময়। হ্যাঁ, দ্য কিংস ব্রাদার ইন ল লুকড greatly and annoyed as shook their heads and said, it's not just the bird in the kingdom are stupid, they are also ungrateful. এই রাজ্যের পাখিরা শুধু মূর্খই না, তারা স্টুপিড, যে অভদ্র মূর্খ না, তারা আনগ্রেটফুল, অকৃতজ্ঞ। তোরে খাঁচা, সোনার খাঁচা দিছি, তারপরে তুই পড়তেছিস না। Then the teacher, armed with quill in one hand and lenses in other hand, gave a memorable demonstration of teaching. বেদ হাতে নিয়ে, পুস্তক হাতে নিয়ে একটা অসাধারণ শিক্ষার মানে কি বলে এটাকে, যে ডেমনস্ট্রেশন দিল। আমাদের টিচাররা যা করে, ক্লাসে লিখবে নোট খাতায়, আর তুমি না বুঝলেই খালি মানে চলবে পাশার উপরে যে পড়িস নাই কেন, পিঠ ফাড়ায় ফেলাবে মায়েরা, না 6, 7, 8, 9 যা দেখতাম আর কি, ঠিক আছে। কিন্তু বুঝাবে না যে 2, 2 কেন 4 হয়, কেন কেন ম্যানারের আগে রিপ্রিহেন্সিবল হয়, কারণ এটা ম্যানার নাউন হলে রিপ্রিহেন্সিবল অ্যাডজেক্টিভ হয়, রিপ্রিহেন্সিবিলিটি হয় না, রিপ্রিহেন্স হয় না। এই জিনিসগুলো কিন্তু বুঝাবে না, পড়ে যাবে, তুই বুঝোস না কেন, তুই অর্থ বুঝোস না কেন ইংরেজি, সমস্যা কি, ক্লাসের ওই বুঝতেছে, তুই বুঝতেছিস না কেন, ওর পা ধুয়ে পানি খা। এই যে তোমাদের সাথে শুধু খারাপ ব্যবহার করবে, আর কিছুই বুঝাবে না। জাস্ট লাইক পাখিদের ওই ডেমনস্ট্রেশনটা দেওয়া হলো। তো ব্ল্যাকস্মিথ যে আসলো, ওই যে হ্যামার পেটা করলো, এতক্ষণ ধরে শিকল টিকল বাইতে দিল, তারে খুব মানে এমন পুরস্কার দেওয়া হলো যে ওই ব্ল্যাকস্মিথ আর কামারের বউয়ের সারা শরীরে গোল্ড অর্নামেন্টস বেকড উইথ হিজ ওয়াইফস বডি, সারা শরীরে তার কামারের বউকে স্বর্ণ দিয়ে, মানে সে ইউজুয়ালি তো কামার গরিব হয়, সো তার বউয়ের কোনো স্বর্ণ ছিল না, কিন্তু এত পুরস্কার দিল যে কামার এবার তার বউয়ের সারা শরীর স্বর্ণ দিয়ে বাধাই করা হলো, তুই নে, তোর কী লাগবে, এমন টাকা পাইছি আমি। ওই যে পুলিশ অফিসার হোয়াট ইমপ্রুডেন্স বলে লাফায় উঠছিল, বেয়াদব, হ্যাঁ, এত মূর্খ পাখি তো জীবনেও দেখি নাই। সেই মূর্খ পাখিকে মানে সেই পুলিশ অফিসারকে রিওয়ার্ড দেওয়া হলো একটা মেডেল, তার পুরস্কার স্বরূপ। এই যে অবস্থাটা তোমাদের উপরে যে অন্যায়টা করা হয়, এটারই একটা রূপ। দ্য বার্ড ডাইড, পাখিটা মারা গেল। ওয়েন ইট ডাইড ওয়াজ নট নোন, কখন মারা গেছে এটা কেউ জানে নাই। এই যে দেখো, ওয়েন একটা ক্লজ মেকার, ইট সাবজেক্ট, ডাইড হচ্ছে ভার্ব টু, এখানে আবার আরেকটা ফাইন অ্যাডভার্ব পাচ্ছি, ওয়াজ নট নোন, জানা যায় না। এই যে ওয়াজ ভার্বটার সাবজেক্টকে, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যে হয় সে নাউনের কাজ করে, আর যখন এই যে একটা ক্লজ মেকার এবং ফাইন অ্যাডভার্ব মিলে একটা ক্লজ হয়, তখন তাকে আমরা নাউন ক্লজ ডাকি। সো আমরা নাউন ফ্রেজ পাইছিলাম, নাউন ক্লজ পাইলাম, অ্যাডজেটিভ ফ্রেজ পাইছিলাম, অ্যাডজেটিভ ক্লজ পাইলাম। কখন আমি অ্যাডভার্বের ক্লজটাও তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। থ্যাঙ্কস টু দ্য গড ফর সেকেন্ড ডিট্র্যাক্টর্স দ্য রিউমার ওয়েন্ট অ্যারাউন্ড দ্য বার্ড ইজ ডেড। ওই কোনো এক গুজব যে রটায়, ওদেরকে ধন্যবাদ দিতেই হয় যে তারা একটা গুজব তুলছিল যে পাখি তো আর নাই। King called his nephew and said, what did I hear? কি শুনি, হ্যাঁ, পাখি নাকি মারা গেছে? Your Majesty, nephew বলল, না না, bird's education has been completed. পাখির শিক্ষিত হওয়ার কার্যক্রমটা কমপ্লিট হয়েছে। The king asked, does it hop? এটা কি লাফায়? Nephew said, no. God forbidden. ঈশ্বর মাফ করুক, না, সম্ভবই না, আর লাফাবেও যেই ম্যান মারছে ওরে। Does it fly? Still fly? এখনো কি উড়ে? না। Does it sing? এখনো কি সে গান গায়? না। Does it screech? সে কি এখনো চিল্লায় যখন তারে খাবার দেওয়া হয় না? বলল না। তখন রাজা বলল, ঠিক আছে, নিয়ে আসো, bring it to me, imperative sentence that I can see it. রাজার কাছে নিয়ে আসা হলো। The bird came, along came the inspector, guard, cavalry officer, সবাই আসলো দেখতে যে বার্ডের পাখির ফাইনালি সেই যে বেয়াদব পাখি, সে উড়ে বেড়াইতো, লাফাইতো, গান গাইতো, কিন্তু পড়তো না, সেই পাখি নাকি ইদানিং আর গান গাচ্ছে না, লাফাচ্ছে না, খাইতে না দিলে চিল্লাচ্ছেও না, তাহলে কিছু তো একটা হয়েছে, দেখি কি পড়াশোনা হইলো। তারপরে দ্য কিং প্রেস দ্য বার্ড, পাখিটাকে এরকম চাপ দিল। 12 বছর ধরে পড়তেছো তোমরা, তো আমরা সরি আসলে যে মানে আমি তোমাদেরকে দিয়ে উদাহরণ দিচ্ছি এবং
খুব রিলেটেবল উদাহরণ যে তোমরা এখনও 12 ক্লাস পরে বেসিক গ্রামার পারো না, ফিজিক্স কেমিস্ট্রি বুঝতে তোমাদের কষ্ট হয়। আমরা সরি যে আমরা তোমাদেরকে ওই শিক্ষা দিতে পারি নাই। আমরা সরি যে আমরা তোমাদেরকে পেটের মধ্যে এই যে মানে দ্য বার্ড মেড নো সাউন্ড, একটা প্রশ্ন করলে অ্যান্সার দিতে পারো না। অনলি দ্য স্টমাক লেট আউট দ্য রাস্টলিং নয়েজ অফ ড্রাই পেপার, ওই যে পেটের মধ্যে চাপ দিলে খসখস খসখস কাগজে শুকনা কাগজে ঢুকাইছে যে পাকস্থলিতে, ওটার খসখস আওয়াজ আসতেছে, তোমাদেরও একই অবস্থা করে ফেলছি আমরা। আমরা সরি যে আমরা ওই ব্যবসা করে সারা জীবন ধরে আমাদের টিচাররা এগুলো করতেছে, হয়তো আমরাও করতেছি, আল্লাহ নোজ, আল্লাহ মাফ করুক আমাদেরকে, চেষ্টা করি আমরা তোমাদেরকে শেখানোর, বাট আল্লাহ নোজ যে আমরাও সেই ব্যবসাটাই করতেছি কিনা। এটাই হয়েছে যে ওই আওয়াজটাই শুধু বের হয়েছে পাখির, আর কিছুই বের হয় নাই, পাখির শিক্ষা কমপ্লিট হয়েছে। আউটসাইড দ্য গ্রিন শুটস অফ আর্লি স্প্রিং সাইটেড, বসন্তের আগমনী, বসন্তের দক্ষিণা হাওয়া একটা সাইট, সাইট মানে হচ্ছে দীর্ঘশ্বাস ফেলা, একটা দীর্ঘশ্বাস ফেললো এই শোকে। ফিলিং দ্য স্কাই অ্যাবভ দ্য বার্ডিং ফরেস্ট, ওই বনের উপরে যে আকাশ ছিল সেটাকে পরিপূর্ণ করে তুললো উইস্টফুল মেলানকলি। মেলানকলি মিলস, হোয়াট ইজ দ্য মিনিং অফ মেলানকলি? নিঃসঙ্গতা, মেলানকলি দুঃখ দুর্দশা, হ্যাঁ, নিঃসঙ্গতায় ভারাক্রান্ত, আকাশের বাতাস ভারাক্রান্ত হয়ে উঠলো পাখির এই কষ্টে। যে একটা পাখিকে এই যে সিস্টেম যে বাচ্চাদেরকে পড়াইতে হবে, পড়া ওরে মানে পড়বে না মানে মার ওরে, খাবে না মানে গিলা, একটা বাচ্চা পড়তে চায় না, কি করবা? এই বাচ্চার তো অন্য ট্যালেন্ট আছে, ওই ট্যালেন্টটাকে আমরা কাজে রাখি। বাচ্চাদেরও প্রবলেম আছে, সেটা নিয়ে কথা বলতে হবে যে বাবা তুমি কী করতে চাও, ও অন্য কিছু করতে চাও, দাও না ওরে অন্য কিছু করতে, দিবে না। এই যে সিস্টেমটাকে আমরা, এই সিস্টেমের কারণে আজকে একটা পাখির জীবন গেল। এটাই রবীন্দ্রনাথ তোতা কাহিনীতে তুলে নিয়ে আসছেন সমাজের বৈশিষ্ট্যটাকে। দেখতে গল্প, পাখির গল্প, বাট অ্যাকচুয়ালি একটা ডিপ মিনিং এখানে রয়ে গেছে। আচ্ছা, এখান থেকে দুইটা মতো মানে মডেল টেস্ট আসতে পারে। তোমাদের বিভিন্ন বই টই দেখবে যে মডেল টেস্ট আছে, সেখানে এমসিকিউ এবং শর্ট কোশ্চেন থাকে, ফ্লোচার্ট থাকে, সামারি থাকে। আচ্ছা, আলাদা করে এমসিকিউর জায়গা তো পড়ানোর তেমন কিছু নাই, এগুলো জাস্ট পড়ে ফেলবা, আরও বেশি করে এগুলো হোমওয়ার্ক থাকবে। যাদের প্রবলেম হবে লেটাস নো, আমরা এগুলো ডিসকাশন গ্রুপে সমাধান করব। আমরা একটা ডাউট সলভ সেকশন খুলবো, যেখানে আমরা 24 ঘন্টা এগুলো নিয়ে কাজ করবো। তোমরা এগুলো নিজেরাই করবা, যদি কোনো ঝামেলা হয় লেটাস নো। শর্ট কোশ্চেনগুলোকে কীভাবে অ্যান্সার করবা? হু ওয়ার রেস্টোরিং দ্য স্ল্যান্ডার অ্যান্ড ওয়াই, কারা এই গুজব ছড়াচ্ছিল, কেন গুজব ছড়াচ্ছিল? যারা, তারা মূলত ছিল ফল্ট ফাইন্ডার। হ্যাঁ, তোমরা যারা তোমাদেরকে অলরেডি হচ্ছে রিটেনের ক্লাসগুলো দিয়ে দিছি আমি, সো ওই ক্লাসগুলো যদি দেখো, তোমরা প্যারাফ্রেজিং করতে শেখার কথা অলরেডি, প্যারাফ্রেজ করা। সো প্যারাফ্রেজের সিস্টেম কি? একটা জিনিসকে দেখে দেখে ওইটার মতো করে সুন্দর করে একটা জিনিস লিখে ফেলা, যেটা আমরা পরের লেসনেই পাবো তোমাদের বইয়ে। 26-27 যারা ব্যাচ আছে, তারা যদি প্যারাফ্রেজিং না পারে, এখন থেকে রিটেনে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না, কারণ তোমাদের বইয়েই রিটেনে অ্যাড করে দেওয়া হয়েছে। রিটেনে তোমরা 100 পাওয়া উচিত, কারণ এত বছর ছিল না পোলাপানে অ্যাডমিশনে যে রিটেন শিখতো, বাট একাডেমিতে মুখস্থ করতো। তোমাদের মুখস্থ করতে হবে না, তোমরা প্যারাফ্রেজিংয়ের সিস্টেম শিখে ফেলছো, ঠিক আছে? আমরা রিটেনের কাছে সেটা দেখাইছি যে কীভাবে প্যারাফ্রেজ করতে হয়। তোমাদের এই লেসনেই, ঠিক পরের লেসনটাতে, লেসন 2তে আমরা প্যারাফ্রেজিংয়ের একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলো, সো প্যারাফ্রেজ করে লিখে ফেলবা যে ফল ফাইন্ডাররা, এবং কেন সেটাকেও ব্যাখ্যা করার চেষ্টা করবা, দু একটা কারণ দিয়ে দিবা, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, হাউ ডিড পিপল নোটিস দ্য ইম্প্রুভমেন্ট ইন দ্য কেজ, হাউ আর দ্য ইম্প্রুভমেন্ট মেড, ইম্প্রুভমেন্ট কী কী ছিল সেটাকে বর্ণনা করবা। যে ব্যাপক দলায় মলায় ঘষা মাজা করতেছে, গিল্ডেড কেজ দিছে, হ্যাঁ, গিল্ডেড কেজ বানানো হয়েছে, মানে গোল্ডেন, গিল্ডেড না দিয়ে গোল্ডেনও দিতে পারো প্যারাফ্রেজ করে, গোল্ডেন কেজ দিছে, আরও হাবিজাবি করছে, এই জিনিসগুলো দিয়ে দিবা। এগুলো পারবা আশা করি। লেটাস নো, না পারলে আমরা হচ্ছে এগুলো নিয়ে কাজ করবো। গাইড থেকেও তোমরা আরও প্রশ্ন অ্যাড করতে পারবে, যেহেতু গাইড কি নয় সবাই। আচ্ছা, ফ্লো চার্ট কীভাবে করতে হয় আমরা দেখবো। এখানে বলছে বেসড অন দ্য প্যাসেজ write a short note of each box's flow chart showing the characteristics of the bird. বার্ডের ক্যারেক্টারিস্টিক্স কী ছিল, এই মুহূর্তে শুধু বার্ডের ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করতে হবে। could not read or write, সে পড়তে লিখতে পারতো না, তাহলে সে আনলেটার্ড ছিল। 2 নম্বরে আমরা কি লিখতে পারি? একটা বক্স করবা, এইভাবে বক্স করে লিখবা it hopped, ঠিক আছে? 3 নম্বর আমরা লিখতে পারি একটা বক্স করবা, বক্স করে এটার ভেতরে লিখবা it could not read or write, তো আছে could not speak a letter, ওখান থেকে যা আছে তুলে তুলে দিবা, a letter from the scribe লিখলা। it sang, এখানে 4 নাম্বার আসতে পারে it sang
it sang and it sang but something এরকম করে 5টা 6টা জাস্ট যে কয়টা আছে ওইখান থেকে ধরে ধরে তুলে দিয়ে দিবা, তাইলেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে নেফিউরা কি নিয়ে বিজি ছিল সেটাকে লিখতে বলছে, তাহলে ওয়াজ লুকিং আফটার দ্য কেজ, ঠিক আছে। আর কি কি ছিল 2 নম্বরে আমরা দিতে পারি, এগুলো তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি যাতে তোমরা নিজেরা করতে পারো বা বুঝতে পারো। এখানে বক্স করে করে খাতায় লিখে রাখবা যে তারা মেনটেইনিং দ্য লার্জ নাম্বার অফ অফিসার্স, প্রচুর অফিসারদের মেনটেন করতো তারা, সেটা আসতে পারে এখানে। হ্যাঁ, আরও কী কী কাজ করতো এরকম প্যাসেজ দেখে দেখে খুঁজে খুঁজে নিজেরা করবা, এটা হোমওয়ার্ক। না পারলে দেন আমরা এগুলো তোমাদের আবার আমাদের মডেল টেস্ট যেটা মানে শিট প্র্যাকটিস শিট যেটা, সেখানে সব অ্যান্সার পেয়ে যাবে ইনশাল্লাহ। আমরা প্র্যাকটিস শিট রেডি করে ফেলতে পারতেছি, এগুলো তোমাদেরকে আমরা সফট কপি দিয়ে দিব ইনশাল্লাহ, তোমরা হার্ড কপিও নিতে পারবা কিছুদিনের মধ্যে। সো এভাবে করার প্যাসেজটা এক্স্যাক্টলি প্যারাফ্রেজের যে স্টাইলটা তোমরা শিখছো সেই প্যারাফ্রেজ করে এটাকে লিখে ফেলবা। প্যারাফ্রেজের ক্লাস আর্কাইভে দেয়া আছে, রিটার্নের ক্লাসটা দেখবা। আমি চাই যেটা তোমরা নিজেরা করো, তাহলে তোমাদের মানে সিস্টেমটা ধরতে পারবা যে কীভাবে প্যারাফ্রেজ করতে হয়। দেন না পারলে তো একটা আইডিয়া নেওয়ার জন্য আমরা তোমাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ। সো এটা এক ধরনের। আরও একটা মডেল টেস্ট আসলে যে কিং উইস্ট হিমসেলফ থেকে পরের অংশটুকু থেকে শুরু করে যতটুকু আছে ততটুকু। সো মোটামুটি 2টা আমি পাইছি সব জায়গায়, 2টাই দিছি, এটা জাস্ট করে ফেলবা, দ্যাটস ইট। বোঝানো হয়ে গেছে আশা করি। সো এই অংশ থেকে কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমরা পরের অংশে যাব। এখন প্রশ্ন না থাকলেও পরে যদি কারো কোনো প্রশ্ন আসে মাথায়, ডাউট সলভে আমরা এগুলো নিয়ে কথা বলতে পারবো। আসো পরের লেসনটা, লেসন 2। লেসন 2তে আমরা দেখব এডুকেশন অ্যান্ড টেকনোলজি নিয়ে কথা বলছে। আচ্ছা, এটা একটা মানে এটা একটা হচ্ছে কলাম, পত্রিকায় ছাপা হয়েছিল কোনো একটা আর্টিকেল ইন্টারন্যাশনাল সেইখান থেকে নেওয়া হয়েছে। এআই ইন দ্য ক্লাসরুম, প্রোজ অ্যান্ড কনস, রোল অ্যান্ড দ্য রোল অফ এডটেক কোম্পানি। তাহলে 3টা নিয়ে, প্রোজ, কনস অ্যান্ড রোল অফ এডটেক কোম্পানি। প্রোজ অ্যান্ড কনস শব্দের অর্থ কী, এখানে একটা লুকায় আছে। প্রোজ অ্যান্ড কনস মানে হচ্ছে কোনো জিনিসের আগ পিছ দেখা, পূর্বাপর দেখা কোনো জিনিসের, এই জিনিসটাকে বলে প্রোজ অ্যান্ড কনস, ঠিক আছে। আচ্ছা, কে লিখছে? অলুফেনি শোনবি, জাপানিজ একজন লেখক, তিনি লিখছেন। আচ্ছা দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পটেনশিয়াল টু রেভলিউশনাইজ দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ। যে ওয়েতে আমরা শিখি এবং শেখাই, আমাদের শেখা এবং শেখানোর পদ্ধতিটাকে রেভলিউশনাইজ করতে পারে এমন পটেনশিয়াল রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তাহলে কী আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে এআই, দ্য পটেনশিয়াল আছে। পটেনশিয়াল, মিনিং অফ পটেনশিয়াল, পটেনশিয়াল শব্দের অর্থ হচ্ছে পসিবিলিটি, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, ঠিক আছে। এটা মানে হচ্ছে ক্যাপাবিলিটি, ঠিক আছে, বা পসিবিলিটি, পসিবিলিটি, ওকে। ক্যাপাসিটি বা পসিবিলিটি রয়েছে, পটেনশিয়াল আছে যেটাকে রেভলিউশনাইজ করতে পারে। এআই অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, এআই মানে হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ। এআই ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স। তাদেরকে নিজেদের মতো করে এক্সপিরিয়েন্স দিতে পারবে শেখার, যে তুমি কীভাবে পড়তে চাও, পার্সোনাল। অটোমেট রিপিটেটিভ টাস্ক, যে কোনো রিপিটেটিভ টাস্ককে সহজ করতে পারবে, মানে যে রেজাল্ট বানানো, প্রত্যেকদিন খাতার নাম্বার দেয় সে হাবি যাবি। অ্যান্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, পরীক্ষা দিছো সাথে সাথে তোমাকে একটা ইনস্ট্যান্ট ফিডব্যাক, বা যে কোনো টাস্ক কমপ্লিট করছে একটা ইনস্ট্যান্ট ফিডব্যাক তোমাকে দিতে পারবে। হাউএভার ইট হ্যাজ অলসো লিমিটেশনস, কিছু লিমিটেশনস এটার আছে। তাহলে সুবিধা এগুলো, কিছু লিমিটেশন আছে সেটা বলবে। লেট আস এক্সপ্লোর দ্য প্রোজ অ্যান্ড কনস, যেগুলো একটু আগে বলছি। প্রোজ অ্যান্ড কনস শব্দের অর্থ কি? এটা হচ্ছে পূর্বাপর দেখে যে কোনো জিনিসের সুবিধা এবং অসুবিধা, ভালো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। ভালো ওয়ার্ড যদি নাও তাহলে হচ্ছে এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ এআই ইন দ্য ক্লাসরুম। অ্যাড্রেস দ্য কনসার্ন দ্যাট এআই কুড বি আ থ্রেট। পাশাপাশি আমরা এই জিনিসটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো যে এআই কি থ্রেট হিসাবে টিচার বা ইনস্ট্রাকশন থ্রেট হিসাবে হবে কিনা, এআই দিয়েই কি তোমরা সব পড়তে পারবে কিনা, আমার চাকরি বাকরি থাকবে না কিনা, বা আমার কোনো কোর্স আর চলবে কিনা, এই ভয় যদি যাদের আছে তাদের সম্ভাবনাটাকে আমরা দেখবো। জবস অ্যান্ড ডিসকাস দ্য রোল অফ এডটেক কোম্পানি, এডটেক কোম্পানিগুলো আর কি কি করতে পারে সেটা নিয়েও আমরা কথা বলবো। তাহলে দেখো, আমরা যখন কোনো জিনিসকে সাজাই, এটাকে আমি মার্ক করে গেলাম, একটু পরে এসে আমি ফুল ব্যাখ্যা করবো না, হ্যাঁ। আপাতত এটুকু আমরা জাস্ট মার্ক করে গেলাম যে এরকম একটা কথা ওরা লিখছে, এটা একটা ইন্ট্রোর মতো হয়েছে। এরপর সে যাচ্ছে প্রথমে প্রোজ বা অ্যাডভান্টেজ, রাইট। অ্যাডভান্টেজকে আমরা একটু আগে কি বলছি? প্রোজ। কনস হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ।
অ্যাডভান্টেজ মানে প্রোজ অ্যান্ড কনস এর মধ্যে প্রোজটা নিয়ে আমরা আগে কথা বলব। ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস, ওয়ান অফ দ্য থাকলে সারা জীবন কি বলছি, ওয়ান অফ দ্য থাকলেই অ্যাডভান্টেজেস মানে আমরা নাউনটাকে প্লুরাল পাবো। I see of AI in the classroom is personalized learning. প্রথমটা হচ্ছে personalized learning experience. Personalized learning শব্দের মানে কি ব্যাখ্যা করবে এখন সে। AI powered educational tool যেগুলো হয় can analyze the data on students. স্টুডেন্টের যে ডাটা আছে সেটাকে অ্যানালাইজ করতে পারবে। কিভাবে করবে? can analyze the data on students performance. স্টুডেন্টসের পারফরমেন্সের উপরে যে কোনো একটা পরীক্ষা দিয়ে সে বুঝতে পারবে যে তার ম্যাথে একটু সমস্যা আছে, বেসিকের ম্যাথের এই জিনিসগুলো সে পারে না। একটা এক্সাম দিলে আমরা কি বুঝি যে তুমি 10টা টপিকের উপরে এক্সাম নিলে 5টা পারছো 5টা পারো নাই, তার মানে হচ্ছে আমরা বুঝতেছি তোমার এই 5টা ভালো এই 5টা ভালো না। আমরা যখন স্পেশাল ব্যাচ করি অ্যাডমিশনে আমাদের স্কুল অফ এক্সেলেন্সে, তখন আমরা করি যে যেই বাচ্চাগুলো কোন কোন টপিকে ঝামেলা হচ্ছে, তার মানে ওরা এইগুলোতে ঝামেলা আছে, ওরা আবার বসাও, ওগুলো পড়াও ধরে ধরে জোর করে, হ্যাঁ। অ্যান্ড প্রোভাইড টেইলরড সাপোর্ট। প্রোভাইড সাপোর্ট হচ্ছে এখানে নাউন, সাপোর্ট হচ্ছে নাউন। এই নাউনটাকে যে মডিফাই করতেছে সে হচ্ছে টেইলরড এই কথাটা, তাহলে এটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। এই অ্যাডজেক্টিভের অর্থটা হচ্ছে এখানে টেইলরড মানে হচ্ছে স্পেসিফিক অথবা ডিজাইনড, স্পেশালি ডিজাইন যে সাপোর্ট সেগুলোকে বলে হচ্ছে টেইলর মানে বুঝো না যে টেইলর যে করে, টেইলর যে আমাকে আমার মতো করে কাজ বানায় দিছে না, একটা কাপড় ছিল এরকম, সেটা একটা পাঞ্জাবি হয়ে গেছে, কেমনে হয়েছে, এটাকে টেইলর সুন্দর সুন্দর করে কাটছে স্পেসিফিক্যালি, হাতের জন্য হাতের অংশ, গলার জন্য গলার অংশ, তারপরে যে এটা একটা কাপড় হয়েছে। তো এরকম টেইলর সাপোর্ট দিবেন, ইমপ্রুভ দেয়ার গ্রেডস। তাহলে দেখো পার্সোনালাইজ লার্নিং এটা কী দিল, যে তোমার কী কী দরকার সেটা তোমাকে বুঝাই দিল এবং পরে তোমাকে ইমপ্রুভ করার জন্য অন্যান্য দিল। আরেকটা হচ্ছে ইনস্ট্যান্ট ফিডব্যাক, অন্যতম একটা হচ্ছে ইনস্ট্যান্ট ফিডব্যাক। এআই এর যে একটা ফুল সাপোর্ট দেয় সেটার মধ্যে একটা হচ্ছে ইনস্ট্যান্ট ফিডব্যাক। ফিডব্যাকগুলো কেমন হয়? এআই পাওয়ার এডুকেশনাল টুলস ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ ইমিডিয়েট ফিডব্যাক দিবে তোমাকে যে তুমি কী করছো পরীক্ষা আর কী করতে পারতা, অ্যালাউইং দেম টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট দ্য মিস্টেক্স কুইকলি। তারা কী করবে? আইডেন্টিফাই করতে পারবে এবং কারেক্ট দ্য মিস্টেক্স কুইকলি এটাকে মিস্টেকগুলোকে ঠিকঠাক করে ফেলতে পারবে। আচ্ছা, তারপরে আসো আচ্ছা চলো অ্যানাদার অ্যাডভান্টেজ। তাহলে প্রথম ছিল পার্সোনালাইজ লার্নিং, 2 নম্বর আসলো ইয়া সাপোর্ট, আর এটা হচ্ছে অ্যাডভান্টেজ কি? অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই ইজ দ্য অ্যাবিলিটি টু অটোমেট রিপিটেটিভ টাস্ক। যে কোনো রিপিটেটিভ টাস্ক বারবার করতে হয় এমন টাস্ককে অটোমেটেড করে ফেলা। কেমন? ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্ট অ্যান্ড কুইজেস হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম। ও যদি অ্যাসাইনমেন্ট এবং কুইজগুলোকে গ্রেড করে প্রত্যেক দিন, তাহলে তার টিচারের প্রত্যেক মাসে বসা ওইগুলা করতে হয় না। তখন টিচাররা কী করতে পারবে? অন্যান্য কাজ করতে পারবে। সেটা কি? লেসন প্ল্যানিং, প্রোভাইডিং মোর ওয়ান অ্যাটেনশন টু দ্য স্টুডেন্টের সাথে 1-to-1 বসে কথা বলতে পারবে, তার সাপোর্ট নিয়ে কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে 3টা জিনিস পাইলাম। কী পাইলাম আরেকবার একটু যদি দেখি আমরা, 3টা জিনিস পাইলাম। 1 নম্বর হচ্ছে এইটা পার্সোনালাইজড লার্নিং, 2 নম্বর হচ্ছে ইনস্ট্যান্ট ফিডব্যাক, 3 নম্বর হচ্ছে অটোমেট রিপিটেটিভ টাস্ক, যেগুলো রিপিটেটিভ টাস্ক আছে সেগুলোকে অটোমেট করে ফেলা। আচ্ছা, there are already few AI tools support learning in the classroom or workplace. For example, Ahura এটা একটা AI লার্ন প্ল্যাটফর্ম যারা কি করে পার্সোনালাইজ লার্নিংকে ট্র্যাক করে, হ্যাবিটগুলো দেখে এবং অ্যাটেনশন এবং এঙ্গেজমেন্টকে বাড়াইতে পারে কীভাবে একটা স্টুডেন্ট তার প্রতিদিনের কাজ অ্যাপস দেখে দেখে তাকে বোঝা যায় তুমি এটা করো ওইটা করো, অ্যালার্মের মতো। নিউটন আরও একটা যেটা অফার করে, কি অফার করে? অ্যান অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস পার্সোনালাইজ লার্নিং এক্সপিরিয়েন্স। ওই একই জিনিস, নিউটন আরেকটা যেটা পার্সোনালাইজ। তাহলে আহুরা এগুলো থেকে কিন্তু ফ্লোচার্ট আসবে, হ্যাঁ, যে কে কী করতেছে। আরেকটা হচ্ছে কুইরিয়াম কি করে? কুইরিয়াম যেটা করে সেটা হচ্ছে প্রোভাইড স্টুডেন্ট স্টেপ বাই স্টেপ টিউটরিং, ম্যাথ প্রবলেম সলভ করার জন্য স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কি করবে, তারা তাদেরকে পার্সোনালাইজ ডাটাগুলো দেবে। অ্যালেক্স আরও একটা যেটা এআই পাওয়ার্ড লার্নিং, সেটা কি? এখন জাস্ট উদাহরণ দিচ্ছে, প্রোভাইডস ইন্ডিভিজুয়াল লার্নিং প্যাথস। কার্নেগি আছে আরেকটা, কার্নেগি লার্নিং কি করে? অফার্স অ্যান এআই পাওয়ার্ড দ্যাট হেল্প স্টুডেন্ট টু ইমপ্রুভ ম্যাথ স্কিল বাড়ানোর জন্য পার্সোনালাইজ লার্নিং দেয়। স্মার্ট স্প্যারো আরও একটা, অনেকগুলো উদাহরণ দিচ্ছে, এগুলো জাস্ট লাগবে ফ্লো চার্টের জন্য। ইউজারকে কনস্ট্রাকটিভ ফিডব্যাক পাইতে সাহায্য করে, যে সে কী করতেছে সে দ্রুত ফিডব্যাক দিতে পারে তাকে, এই জিনিসগুলো হয়। গ্র্যান্ড স্কোপ আরও একটা যেটা অটোমেট গ্রেড করে, টিচারদের জন্য এটা খুব সুবিধার। ঠিক আছে, এগুলো থেকে শর্ট কোশ্চেন আসতে পারে যে কোনটা কী করে।
পেছনে এসে জাস্ট দেখে নিবা। There are just few examples of AI tools which applicants classroom. It is important to note that these tools should not be replace teacher. এগুলো টিচারদেরকে রিপ্লেস কখনোই করবে না, রাদার এটা অ্যাসিস্ট করবে। খুব ভালো করে টিচারদেরকে এটা বুঝতে হবে যেটা কখনোই টিচারদেরকে রিপ্লেস করার জন্য বানানো হয় নাই, বাট রাদার অ্যাসিস্ট দেম, যে ভাই আপনার কাজ আমি সহজ করে দিচ্ছি, আপনি অন্য কাজটা ভালো করে করেন। তাহলে এটা হচ্ছে অ্যাডভান্টেজগুলো নিয়ে আমরা কথা বললাম। তাহলে আমরা প্রথমে ইন্ট্রো দিছিলাম, ইন্ট্রোতে 3টা জিনিস বলছিলাম, যে একটা হচ্ছে আমরা প্রোজ অ্যান্ড কনস নিয়ে কথা বলবো, 2 নাম্বার হচ্ছে আমরা লিমিটেশন নিয়ে কথা বলবো, আর একটা হচ্ছে এটাকে রোল নিয়ে কথা বলবো। বা এখানে বলা ছিল প্রস কনস অ্যান্ড রোল 3টা জিনিস আসতেছে। 1 নম্বরে আমরা অ্যাডভান্টেজ নিয়ে 3টা পয়েন্ট লিখলাম। 2 নম্বরে আমরা দেখব ডাউন সাইডস, মানে হচ্ছে কি কনস। ওই যে আমরা প্রস অ্যান্ড কনস এর মধ্যেই কনস কি, সাম টিচার্স instructions may see AI as a threat to their job. তাদের মনে হতে পারে যে এআই তাদের জবের জন্য থ্রেট, believing it will automate the task and make them redundant. তারা মনে করে এটা হয়তো অটোমেট করে এবং তাদেরকে অপাংতেও করে ফেলা। রিডান্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে তাদেরকে ভ্যালুলেস করে ফেলবে, বাট জীবনেও এটা সম্ভব না, ভ্যালুলেস করে ফেলবে, তারা ভাবেন এটা। বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট, এটা খুবই ইম্পর্টেন্ট যে তারা এই জিনিসটা মাথায় রাখবে, দ্যাট এআই ইজ মেন্ট টু রিপ্লেস, not meant to replace the teacher but rather to assist in their work. AI আসছে টিচারদেরকে রিপ্লেস করার জন্য না, বরং তাদেরকে অ্যাসিস্ট করার জন্য। AI is a tool that should be developed and used as such. AI কে ওইভাবেই ডেভেলপ করা উচিত এবং ইউজও করা উচিত এইভাবে। There are also negatives to consider. কিছু নেগেটিভিটি আছে, কি সেটা? All of this is cost of developing. এইবার আসলো প্রথমটা হচ্ছে কস্ট অফ ডেভেলপিং। অনেক কস্ট, হ্যাঁ, ইমপ্লিমেন্টেশনের AI powered educational tools. This can be significant barrier for schools and teachers who need more. এই যে ধরো তোমাদেরকে আমরা ওয়েব অ্যাপ দিচ্ছি, ওয়েব অ্যাপের জন্য আলাদা খরচ করতে হয় আমাদেরকে। আমরা যদি তোমাদের ডাউট সলভ করার জন্য এআই ইনক্লুড করি, সেটার জন্য আবার আমাদেরকে আলাদা একটা সার্ভিস পেমেন্ট রাখতে হয়। এবং কোর্সের ফি বাড়াইলে তো তোমরা আবার ভাববা যে এমনি অন্য জায়গায় 500 টাকায় কোর্স পাওয়া যায়, এখানে 1200 টাকা দিয়ে ইংরেজি পড়তেছি। খুব স্বাভাবিক, মানে তোমরা বুঝে শুনেই আসছো যে কেন আসছো, 500 টাকার কোর্সে না যে 1200 টাকা আসছো। নিশ্চয়ই কারণটা তোমরা জানো যে বেশি কেন দিয়ে আসছো। হ্যাঁ, সো এরপরে যদি আরও অ্যাড করি তোমরা দেখবে যে কাজ সহজ হচ্ছে, আমাদেরও সহজ হয়, কিন্তু এটাতে আমাদের কস্ট বাড়তেছে। কস্ট কমাইতে পারলে সুবিধা হইতো। আচ্ছা, there is also lack of human interaction. আরেকটা কারণ কি? আরেকটা কারণ হচ্ছে lack of human interaction. ওই যে প্রথমে একটা গল্প পড়ছিলাম আজকে ইয়াতে, ল্যাক এখানে কিন্তু নাউন হিসাবে বসছে, আর ল্যাকই ভার্ব হিসাবে বসতে পারে কোথায়? যখন ভার্ব টু ছিল, ল্যাকড ছিল, তাহলে এখানে নাউন, ওইখানে ভার্ব হিসাবে ছিল। আমি বলছিলাম যে নানান জায়গায় আমরা এটাকে পাবো। তাহলে ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন অ্যান্ড ইমোশনাল সাপোর্ট দ্যাট স্টুডেন্ট রিসিভ ইউজিং AI প্রশ্ন। কারণ while AI can provide personalized learning, instant feedback, it cannot replace human. কখনোই সম্ভব না যে AI হিউম্যানকে রিপ্লেস করে ফেলতেছে, যে তাদের কি দরকার, একটা মানুষকে মাথায় হাত দিয়ে একটু আদর করে বুঝাই দেবে, ভাই তুমি বুঝো নাই, সমস্যা নাই। তুমি যতবার ম্যাথ ভুল করতেছো ততবারও তোমাকে শুধু ফিডব্যাক দিবে, ভুল হয়েছে এমনি কর অমনে কর, কিন্তু তোমার মাথায় একটু হাত বুলা যাবে যে বাবা হয়েছে, আজকে আর করতে হবে না, যাও তুমি একটু খেলে আসো, বিকালে আমরা আবার সন্ধ্যায় বসবো না। এই ধরনের কাজগুলো হবে না। তো এই সাপোর্টটা তারা পায় না। রিলাইং টু হেভিলি অন AI পার্ট এডুকেশন টু মে ইম্প্যাক্ট স্টুডেন্ট নেগেটিভলি, স্টুডেন্টকে এটা নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলতে পারে। আরেকটা কি মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা দেখি সেটা হচ্ছে প্রাইভেসি কনসার্ন অলসো লিমিটেশন অফ AI ক্লাসরুম। AI পাওয়ার এডুকেশনাল টুলস মে কালেক্ট অ্যান্ড স্টোর সেন্সিটিভ পার্সোনাল ডাটা। তুমি সারাদিন কী করতেছো এটা যদি AI পাওয়ার টুলস জানে যে তুমি কখন খাও, উঠো, ঘুমাও, তো এটা সে অন্য কারোর কাছে দিলে অন্য কাউ আবার তোমাকে সারাদিন মেসেজ দিতে থাকবে যে ভাই আমার এই ডাটা আছে, আপনি এই নেবেন কিনা। বাংলা লিঙ্ক আমাদের এক ক্লিকে সব নেয়, জিপি, সারাদিন মেসেজ দিতে থাকে, স্যার এটা লাগবে ওইটা লাগবে, নেবেন, দিতেই থাকে। যে কোনো তুমি ফেসবুকে একটা কথা বলো এখন ক্লাস অন করে, হ্যাঁ, যে ধরো গিটার নিয়ে 2-4 লাইন বললেই একটু পরেই ফেসবুকে ঢুকলে দেখবা যে তোমার শুধু গিটারের ছবি দিচ্ছে, গিটারের ছবি, পেজ, হাবি জাবি দিতেই আছে, গ্রুপ। কারণ কি? ওই যে ভয়েসের মাধ্যমে ওইটা পায়, তোমার এখন এই ডাটা দিতেই থাকবে। তো হুইচ রেজেস কনসার্ন অ্যাবাউট প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নিয়ে আমাদের চিন্তা থাকতে হয়। এখন রোল অফ এডটেক কোম্পানি, তাহলে দেখো আমরা প্রোজ নিয়ে কথা বললাম, এরপর আমরা কনস নিয়ে কথা বললাম। তাহলে কনসের মধ্যে আমরা কয়টা পাইছি? এইখানে আমরা দেখছি যে আমরা কতগুলো পাইলাম, তাহলে সব মিলে এই একটা কস্ট, 2 নাম্বার হচ্ছে হিউম্যান ইন্টারাকশন, ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন নাই, আর একটা হচ্ছে প্রাইভেসি কনসার্ন যেটা 3 নাম্বার। এইখানে আমরা 3টা কারণ তুলে ধরলাম। তাহলে প্রথমে 1, 2, 3 অ্যাডভান্টেজ দিছি, 2 নাম্বারে 1, 2, 3 ডিসঅ্যাডভান্টেজ দিছি আলোচনার ইন্ট্রো দিয়ে, তারপরে করলাম। এবার রোল অফ এডটেক কোম্পানি, এডটেক কোম্পানিগুলো কী করবে? এডটেক কোম্পানিজ, এই যে কোম্পানিজ, খেয়াল করো সাবজেক্ট ভারে এগ্রিমেন্ট আমরা যখন করব, এই যে কোম্পানিজ হচ্ছে সাবজেক্ট প্লুরাল, সাবজেক্টটা যখন ভাইয়া প্লুরাল হবে, এস ফর সাবজেক্ট, পি ফর প্লুরাল,
তখন ভার্বটাও সারা জীবন প্লুরাল হবে। যদি এখানে কোম্পানি থাকতো, যে এডটেক কোম্পানি, তাহলে আমরা দেখতাম যে কোম্পানি এইখানে প্লে থেকে হয়তো প্লেস, কারণ এই ভার্বের সাথে যখন এস বা ইএস বসে তখন ভার্বটা সিঙ্গুলার হয়, কিন্তু যখন কোম্পানিজ বসে তখন আমরা দেখবো যে ভার্বটা কি হবে, প্লে, কারণ এইটা তখন প্লুরাল হচ্ছে। এই যে টেক কোম্পানিজ প্লে বসছে, দেখলা। A crucial role in advancing the use of AI in the classroom and ensuring that it is used ethically and responsibly, যে তারা এটা এনশিওর করতে পারে যে এটা খুব এথিক্যালি ব্যবহৃত হচ্ছে এবং কি হিসাবে ব্যবহৃত হচ্ছে, রেসপন্সিবলি ব্যবহার হচ্ছে। টু ডু সো তাদেরকে কি করতে হবে, কিছু জিনিস মাথায় রাখতে হবে। তাহলে প্রথমটা, কস্ট। দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই টুলস শুড বি সিগনিফিকেন্ট, ক্যান বি এ সিগনিফিকেন্ট ব্যারিয়ার স্কুল অ্যান্ড টিচার। এই প্রথম লাইন এটা বলা ছিল, এই যে ক্যান বি ব্যারিয়ার অমুক 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 এই টেকনোলজি। তাহলে এই জিনিসটা কি করতে হবে, শুড ওয়ার্ক টু মেক এ টেকনোলজি অ্যাক্সেসিবল, তাদেরকে একটু ব্রডার রেঞ্জে অ্যাক্সেসিবল করার জন্য তাদেরকে কাজ করতে হবে, যা একটু দাম কমানো। এক্সপ্লোর দ্য অল্টারনেটিভ ফান্ডিং অপশন, তাদেরকে অল্টারনেটিভ ফান্ডিং অপশনগুলোকে খুঁজে নিয়ে আসতে হবে, সাচ ইজ গ্র্যান্ট অর পার্টনারশিপ টু হেল্প অফসেট দ্য কস্ট। অফসেট মানে হচ্ছে মিনিমাইজ, টু হেল্প অফসেট। আচ্ছা, এখন আসুন আমরা পজিটিভ ভার্ব পড়বো, এই যে হেল্প, মেক, এগুলোর পরে আমরা দেখব সবসময় কি বসে, সবসময় হেল্প, মেক, এগুলোর সাথে সবসময় ভার্ব ওয়ান বসে। হেল্প অথবা মেক অথবা লেট, এগুলোর সাথে সবসময় আমরা দেখব কি বসে, ভার্ব ওয়ান বসে। ওকে, 2 নম্বর হচ্ছে হিউম্যান ইন্টারাকশন। এর কোম্পানিগুলো আরেকটা কাজ তাদের করা উচিত, সেটা হচ্ছে হিউম্যান ইন্টারাকশনের ব্যাপারটা দেখা। কি জিনিসটা, হিউম্যান ইনফরমেশন আমরা দেখবো যে AI পাওয়ার্ড এডুকেশনাল টুল ক্যান নট রিপ্লেস হিউম্যান ইন্টারাকশন। তাহলে হিউম্যান ইন্টারাকশন ইমোশনাল সাপোর্ট যেহেতু দিতে পারে না, তাদের দেওয়া উচিত যেগুলাতে কি AI tools that augment rather than replace the role of teachers and provide students with a well-rounded education include both personalized learning and human interaction। দুইটাই থাকবে, যে তাকে হিউম্যান ইন্টারাকশনের সাথে যুক্ত করা হবে, যে হ্যাঁ তোমার পারফরমেন্সের ডাটা এই, এখন আমরা তোমাকে একজন মেন্টরের সাথে যোগাযোগ করায় দিচ্ছি, মেন্টর একটা আইডি থাকবে, সে তার সাথে যে কথা বলতে পারবে, স্যার আমি এটা কী করবো, ভাই ওইটা কী করতে পারবে, এই ধরনের, এটা করা সম্ভব, এই ধরনের কাজ করা যায়। আরেকটা কি, প্রাইভেসি সিকিউরিটি। প্রাইভেসির ক্ষেত্রে কি হয়েছে, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ক্ষেত্রে আমরা দেখবো, তাহলে দুইটা গেছে, কস্ট এবং হিউম্যান ইন্টারাকশন। 3 নম্বর হচ্ছে প্রাইভেসি সিকিউরিটি। প্রাইভেসি সিকিউরিটি ডেফিনেটলি এটা খুবই লিমিটেশন। এখন কি করা যাবে, সেন্সিটিভ পার্সোনাল ডাটা যেগুলো, এগুলোকে এনশিওর করতে হবে যে সেন্সিটিভ পার্সোনাল ডাটা কালেক্টেড স্টোরড বাই এডুকেশন আর প্রপারলি সিকিউরড, এই জিনিসটাকে আমাদের এনশিওর করতে হবে। অ্যান্ড প্রাইভেসি ইজ মেনটেইনড, আমার প্রাইভেসি এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকতে হবে, এটা অন্য কাউকে দেয়া যাবে না, এই জিনিস এনশিওর করতে হবে। ওকে, আচ্ছা, তারপর improved AI capabilities. Improved AI capabilities, last but not the least. Improve না 5 নাম্বার আছে, improved AI capabilities. Current AI powered educational tools have limitations such as lack of creativity, originality. এটার মানে কি, তোমরা দেখবা যে ম্যাক্সিমাম তোমরা যদি AI এর কাছে কিছু জিগাও, যে কোনো জিনিস নর্মালি জিজ্ঞেস করো, ও তোমারে ওই আশেপাশে যে কোনো একটা ডাটা থেকে উত্তর দিবে, 2 আর 2 4 এই উত্তরই দিবে। ও কখনো বলবে না, একটা বাচ্চা যেভাবে চিন্তা করে যে 2 মান হচ্ছে 1 আর 1 2, আরও 2 মান হচ্ছে 1 আর 1 আরও 2, তাহলে 2টা মিলে 2 2 4 হয়। হ্যাঁ, তোমার নর্মালি অ্যান্সার দিয়েই যাবে, তার ডাটার বেসড অন ডাটা। কখনো সে অরিজিনাল বা ক্রিয়েটিভ অ্যান্সার দিতে পারে না এআই, এটাই হচ্ছে তার লিমিটেশন। সে অরিজিনাল অথবা ক্রিয়েটিভ অ্যান্সার দিতে পারে না, এটাই হচ্ছে তার লিমিটেশন। কিন্তু ওই জায়গাটাই তারা বলতেছে ভাই আরেকটু কাজ করা যায় কিনা, ঠিক আছে, একটু ক্রিয়েটিভ ডাটা দেন। আন্ডারস্ট্যান্ডিং দ্য কনটেক্সট, এডটেক কোম্পানি শুড এইম টু improve capabilities and overcome these limitations to create more advanced, innovative and effective AI tools. Okay? আচ্ছা, আরেকটা হচ্ছে ইথিক্যাল কনসিডারেশন, যেগুলো ইথিক্যাল কনসিডারেশন কি সেটাতে আমরা দেখবো যে ইথিক্যাল কনসিডারেশনের জায়গাটা হচ্ছে যখন আমরা ইথিক্যাল, লাস্ট বাট নট দ্য লিস্ট, ইথিক্যাল কনসিডারেশন হচ্ছে কোম্পানি শুড কনসিডার দ্য ইথিক্যাল ইমপ্লিমেন্টেশন অফ এআই অ্যান্ড এডুকেশন ডেভেলপড ট্রান্সপারেন্ট, ফেয়ার অ্যান্ড রেসপন্সিবল ম্যানার। যে অবশ্যই ট্রান্সপারেন্ট থাকবে সমস্ত কিছু, স্বচ্ছ, হ্যাঁ, ফেয়ার থাকবে। ইট মাস্ট এনশিওর দ্যাট they develop and use AI tools accordance with the law and regulation. যেই নিয়ম, আইন এবং নীতিমালা আছে সেইটা অনুযায়ী যেন যায়, গভর্নিং ডাটা, প্রাইভেসি, সিকিউরিটি অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি যা যা আছে। এআই তো তুমি ফেসবুকে একটা কিছু পোস্ট করলা, এটা মনে রাখতেছে ফেসবুক এবং তার ডাটা সে বিক্রি করতেছে। তুমি অনলাইনে যখন সার্চ করবা দেখবা যে ওটার ভিত্তিতে কিছু আসতেন, তোমার চিন্তা যেটা তুমি ফেসবুকে পোস্ট করছো
এটা তো তোমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, কিন্তু অন্য আরেকটা কোম্পানি বিনা অনুমতিতে সেই ডাটাগুলো নিয়ে ব্যবহার করতে পারে। এই জিনিসগুলোতে ইথিক্যাল কনসিডারেশন রাখতে হবে। ইন কনক্লুশন, যখন আমরা কনক্লুশনে যাচ্ছি, যাওয়ার আগে আমরা একটু শুরুটা যেখানে শুরু করছিলাম সেখানে যাই। এই যে আমরা বলছিলাম না ভাইয়া, যেটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন, এটা একটা ইন্ট্রোডাকশন। তারপর আমরা বর্ণনা করছি, যখন বর্ণনার ভিতরে আমরা অনেকগুলো জিনিস ব্যবহার করছি, আমি মার্ক করে যাই নাই, আমার মার্ক করে যাওয়া উচিত ছিল। দেখো ছোট ছোট জিনিস ব্যবহার করছি, এখন দেখাচ্ছি। এই যে অলসো লিখছি, অ্যানাদার লিখছি, এই জিনিস আমি গোল গোল করে যাই, অলসো লিখছি, অ্যানাদার লিখছি, হ্যাঁ অলরেডি, এই কথাগুলা সেগুলা কী হিসাবে ব্যবহৃত হয়েছে? এগুলাকে আমরা বলি কোহেসিভ ডিভাইসেস। এই যে এখানে কোথায় অলসো কোথায় লিখবো, এই যে এখানে যখন আসছি আমরা অলসো বারবার লিখতেছি, অ্যানাদার, অলসো, এই জিনিসগুলো অলসো, এগুলো হচ্ছে কোহেসিভ ডিভাইস, যেগুলো আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট নেওয়ার জন্য আমরা ব্যবহার করি, যে কী কী হইতে পারে, ঠিক আছে? ইন্টারাকশন, এই যে টুলস ক্যানট রিপ্লেস, হাবি জাবি যা যা লিখতেছে, এগুলো হচ্ছে আমাদের, এগুলা এক একটা হচ্ছে কোহেসিভ ডিভাইস হিসাবে আমরা ব্যবহার করছি। আচ্ছা, এইবার আমরা কনক্লুশনে গেছি। কনক্লুশনে একই কথা যেটা শুরুতে বলছিলাম, এআই হ্যাজ দ্য পটেনশিয়াল টু ভ্যালুয়েবল অ্যাডিশন ইন দ্য ক্লাসরুম। স্টিল এডটেক কোম্পানি শুড ডেভেলপ এআই উইথ কশন অ্যান্ড কোলাবোরেশন উইথ টিচার্স, এডুকেশন, যা যা এতক্ষণ বলে আসছি। এবং শেষে যে কথাটা বলছে, আই বিলিভ দ্যাট এআই could revolutionize the way we teach and learn, এই কথা আর শুরুর কথা এক্স্যাক্টলি সিমিলার, এই জন্য আমি প্রথমে এই লাইনে দাগ দিই নি। তাহলে এইটা হচ্ছে প্যারাফ্রেজিংয়ের একটা ওয়ে। সো আমরা রিটেন সম্পর্কে যা যা জানলাম, সেই জায়গা থেকে আমরা দেখতেছি রিটেনকে আমরা কীভাবে অ্যাপ্রোচ নেব। রিটেনের অ্যাপ্রোচটা হবে, যখন আমরা রিটেনকে পাবো, তখন আমরা একটা রিটেন, যে কোনো রিটেন যখন আমরা লিখব, আমরা যদি দেখি, ওকে আমি এটা আনি, তোমাদের বইটাকে ওপেন করো। তোমাদের বই ওপেন করলে এই যে তোমাদের যে টেক্সট বই আছে আর কি, হ্যাঁ, এই বইয়ে আমি ওটার উপরে আলাদা একটা ক্লাসই নেব, তো টেনশন করার কিছু নাই, শুধু রিটেনের উপরে। তোমরা 22 নাম্বার পেজে যাবা, হ্যাঁ 21 নাম্বার পেজে যাবা, 20 বা 21, যে কীভাবে একটা লিখা, যে কোনো কলাম কীভাবে লিখতে হয়, বা আর্টিকেল কীভাবে লিখতে হয়, প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয়। যে কোনো প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদেরকে প্রথমে যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে একটা টপিক আনার পর আমরা সেখানে ইন্ট্রো বসাবো। কি বসাবো? ইন্ট্রো বসাবো। যে কোনো টপিক আনার পর আমরা ইন্ট্রো বসাবো, ঠিক আছে? ইন্ট্রোকে আমরা টপিক সেন্টেন্স নামেও ডাকতে পারি। ইন্ট্রোকে আমরা কী নামে ডাকতে পারি? ইন্ট্রোকে আমরা টপিক সেন্টেন্স নামেও ডাকতে পারি, টপিক সেন্টেন্স নামেও ডাকতে পারি। একটা প্যারাগ্রাফ যখন লিখবো আমরা, এটাকে আমরা 3 থেকে 4 লাইন, পেজ অনুযায়ী 2 থেকে 3 লাইনের মধ্যে শেষ করব। ডিপেন্ডস অন, এটা অ্যাডমিশনে যখন যাবে তখন 1-1.5 লাইনে বেশি লেখা যাবে না। আবার একাডেমিকে যখন আসো 2-3 লাইন লিখতে পারবা। তো নির্দিষ্ট একটা টপিকের উপরে আমরা 2-3 লাইনে একটা টপিক সেন্টেন্স লিখবো। এখানে আমরা বলে দিব আজকে কি সম্পর্কে লিখতে চাই। জাস্ট লাইক এই যে ভদ্রলোক এইখানে শুরুতে বলে দিছিল সে আজকে কি লিখতে চায়। প্রজ এন্ড কনস নিয়ে লিখবে, এআই টুলস নিয়ে লিখবে, গবেষণা নিয়ে লিখবে, এডটেকের রোল নিয়ে লিখবে। এই জিনিসটা সেট হয়ে যাবে। তারপরে আমরা ডিসক্রিপশনে যখন যাব, এইগুলোকে আমরা বলবো সাপোর্টিং সেন্টেন্স। এটার নাম কী হবে ভাইয়া? এটার নাম হচ্ছে হবে, এখান থেকে আমরা সাপোর্টিং সেন্টেন্সে যাব। সাপোর্টিং সেন্টেন্সগুলোকে বানাবো। সাপোর্টিং সেন্টেন্সের মধ্যে আমরা কয়েকটা জিনিস নিব। এখানে 2টা ভাগ থাকবে। একটা হচ্ছে সাপোর্টিং পয়েন্টস, এগুলো সব কিছু তোমরা হচ্ছে রিটেনের ক্লাসে পেয়ে যাবা। সাপোর্টিং পয়েন্টস, আরেকটা হচ্ছে সাপোর্টিং ডিটেইলস। সেম জিনিসটা হচ্ছে সাপোর্টিং ডিটেলস, মানে একটা নির্দিষ্ট পয়েন্টে আমি কি কি ডিটেলস অ্যাড করব, সেটাই হচ্ছে সাপোর্টিং ডিটেলস। মানে এই নির্দিষ্ট পয়েন্টটার মধ্যে আমি কয়টা ডিটেলস দিব, 1টা 2টা 3টা। এই যে সে করছে না, একটা নির্দিষ্ট পয়েন্ট ছিল কি কস্টের মধ্যে সে কয়েকটা কথা 2টা 3টা লাইন বলে দিছে, এগুলো হচ্ছে ডিটেলস। বা এখানে এসে ডাউন সাইড, এটা একটাই সাপোর্টিং পয়েন্টস, এখানে 1 2 3টা ডিটেলস সে লিখছে, মাঝখানে আরও টুকটাক লাইন দিছে, ডিটেলসগুলোকে বাড়াইছে। এই জিনিসগুলো হচ্ছে সাপোর্টিং পয়েন্ট এবং ডিটেলস। এবং লাস্ট যেইখানে ছিলাম সেইখান থেকে এসেই আমাকে একই ভাষায়, কাছাকাছি ভাষায় একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কনক্লুশনে যাইতে হবে। সো এইটাই হচ্ছে খুব সিম্পলি একটা প্যারাগ্রাফ করার
লেখার নিয়ম, যে আমি টপিক সেন্টেন্স ধরবো, সাপোর্টিং সেন্টেন্সগুলোকে ডিটেলসে পয়েন্টসে ভাগ করবো, 4টা 5টা লাইন, 8টা 10টা 15 20টা পেজ অনুযায়ী। আমাকে 15-20 মার্কের লিখতে দিলে আমি 4-5-3-4 পেজ লিখবো, আমাকে 10 মার্কের লিখতে দিলে আমি 2-1-1.5 পেজ লিখবো। ঢাবিতে যখন পরীক্ষা দেবো আমাকে একটা সিঙ্গেল পেজ দিবে, ওইটুকুর মধ্যে আমাকে শেষ করতে হবে, কিচ্ছু করার থাকবে না। কনক্লুশনটাকে আমরা শুধু প্যারাফ্রেজিং স্টাইলে, ইন্ট্রোডাকশনের সাথে প্যারাফ্রেজিং স্টাইলে ছেড়ে দেব, প্যারাফ্রেজ করে প্যারাফ্রেজ দ্য ইন্ট্রো, এটাই লিখলাম, যাও ডিরেক্ট এই কাজটা করে আমরা ছেড়ে দেব। এটা ক্লাস হচ্ছে রিটার্নের 2 নাম্বার ক্লাসটা। সো দিস ইজ দ্য ওয়ে আমরা একটা প্যারাগ্রাফ লিখতে পারি। এই কথাটাই এইখানে ওই লেখিকা বর্ণনা করছেন বা নিজের লেখায় এটাকে সে দেখাইছে। আচ্ছা, সো মডেল টেস্টের বাদ বাকি কাজগুলো তোমরা পারবা, এটা নিয়ে আর তেমন কোনো কাহিনী নাই। ইন কেস যদি হেল্প লাগে লেট আস নো, আমরা হচ্ছে এগুলো একটা মডেল টেস্ট দাঁড় করায় ফেলবো। এগুলো 2টা মডেল টেস্ট দিছি এই গল্পটা থেকে, আশা করি যে এখান থেকে কাজে লাগাতে পারবা ইনশাআল্লাহ। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি যে তোমাদের কিছুটা হলেও উপকৃত তোমরা হয়েছো। ক্লাসগুলো একটু মানে খুব বেশি বড় করার আমি চেষ্টা করব না, বাট যতটুকু স্ট্যান্ডার্ড দরকার রাখার সেটুকু রাখবো। তোমরা শিখতে পারতেছো কিনা এটা হচ্ছে আমার মূল লক্ষ্য থাকবে ইনশাআল্লাহ। যে জার্নি আমরা শুরু করেছি, আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, আমি এইটুকু নিশ্চয়তা দিয়ে তোমাদেরকে বলতে পারি যে ঠিক যেভাবে বলবো এইভাবে যদি পড়ো, যে ইউনিটেরই আসো, সায়েন্স, আর্টস কিংবা কমার্স, তোমাদের প্রত্যেকেরই আর্টসের লোকজনের একটু বেশি ফোকাস ইংরেজিতেই করা উচিত। সায়েন্সের জন্য একটু কষ্ট হয়ে যায়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ রেখে এসে আবার ইংরেজি পড়া, বাট একটু কষ্ট করো। যেভাবে বলতেছি 1 বছর যদি এইভাবে চলো ইনশাআল্লাহ, ট্রাস্ট মি, ফার্স্ট পেপারের কোর্সের পর তোমাদের ইংরেজির আর কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। কিছু শিখতে পারবা জীবনে, প্লাস পাও না পাও সেটা আমি জানি না, সেটা তোমাদের রিজিকের উপরে থাকবে, তোমাদের প্রচেষ্টার উপরে থাকবে, বাট শিখবা জীবনে ইনশাআল্লাহ, এইটুকু আমি নিশ্চয়তা দিতে পারি। সো পরের ক্লাসে দেখা হবে, তার এক পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। ফি আমানিল্লাহ।